সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে আজকের ভেরি 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 স্পেশাল ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের টপিক কোভিড-19 ভ্যাকসিন এন্ড আপডেট। আসলে এই কোভিড এরাতে এখন হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোভিড-19 ভ্যাকসিন, বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুই হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন। আসলে এই কোভিড-19 ভ্যাকসিনের মাধ্যমে আমাদের মানব জাতি কি কোভিড থেকে মুক্তি পেতে যাচ্ছে? তবে কি কোভিড আমাদের থেকে বিদায় নিচ্ছে? আবার কোথাও কোথাও দেখছি রীতিমতো জয় জয়কার চলছে যে আমরা কোভিড বিজয় করে ফেলেছি, রীতিমতো উৎসবের আমেজ। আসলে কি তাই হতে যাচ্ছে? অনেক কোশ্চেন, হাজারো জানার বিষয় আছে। বাট আজকে একদিনে তো আর সবকিছু জানা সম্ভব না। তো আমরা কোভিড-19 ভ্যাকসিনের আপডেট সম্বন্ধে জানবো, এবং এই সম্বন্ধে জানানোর জন্য আমার মতে বর্তমানে দেশের সবচেয়ে পারফেক্ট স্পিকার আমাদের মাঝে আছেন প্রফেসর কাজী তারিকুল ইসলাম, প্রফেসর অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ, এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্যার মেম্বার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি অন কোভিড-19, যারা গত দীর্ঘদিন ধরে আমাদের দেশের কোভিডের উপরে কাজ করে যাচ্ছেন, কোভিডের উপরে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, একদম কোভিডের শুরু থেকেই যিনি কোভিড নিয়ে তার অনেক লেখালেখি, অনেকভাবে আমাদেরকে সচেতন করার চেষ্টা, বিভিন্ন মিডিয়াতে যিনি সবসময় সরব ছিলেন, অনেকটা স্রোতের বিপরীতেও স্যার কাজ করেছেন, আপনারা সবাই চিনেন এক নামে, প্রফেসর মোহাম্মদ রিদওয়ানুর রহমান। উনি স্যার কাউন্সিলর বিসিপিএস এবং মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, এবং চেয়ারপারসন হিসেবে আজকে আছেন এই পুরা কোভিড পিরিয়ডে সবচেয়ে অ্যাক্টিভলি যার সোসাইটিটি আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে একাডেমিক সোসাইটির মধ্যে বাংলাদেশে একটি, তার প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজ and principal and head of Department of Medicine, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, এবং আমাদের আজকে স্পন্সর রেনেটা লিমিটেড। আমি কথা না বাড়িয়ে আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যারকে আহ্বান জানাচ্ছি সেশনটি শুরু করার জন্য। Bismillahirrahmanirrahim. It is your pride privilege that one of our most respected academic faculty, Professor Kazi Tarikul Islam, is going to give his talk on COVID-19 vaccination and update. And recently we have seen that it is the most protective way to give protection to the humanity, that is the vaccine. Beside the primary prevention, it acts as a secondary, most important secondary prevention for COVID-19. So without lingering anymore, I request our most respected faculty, Professor Kazi Tarikul Islam, to give his talk on COVID-19 vaccination and update. And if you have any query, you can give this by chat box or by raising hand, so that all the confusions regarding vaccination will be clear. So I request our most honorable speaker, Professor Kazi Tarikul Islam, to start his talk. Thank you very much. Thank you very much. Assalamu alaikum and good evening to everybody. It's really difficult to talk on a very important topic like COVID, because a lot of issues are there. So let us start. Mr. Chair, Professor Ismail Patvori, very academic, of course, as our moderator was talking about, that PSTID always came forward on all time demanded issues during the whole COVID time, still doing. And one of the very renowned physician of Bangladesh, our another panelist, Professor Ridwan, বিডি ফিজিশিয়ানের ধারক বাহক এবং কান্ডারি ঝান্ডা ডক্টর এহসান,
এবং যারা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সময় মতো শেষ করতে, কারণ আমাকে এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় চেয়ার করতে হবে। আনফরচুনেট, আই কুড নট রেজিস্ট ইট। অ্যাকচুয়ালি আমি যা বলবো তার সবই আকাশে বাতাসে আছে। আকাশে বাতাসে কথার অর্থ হচ্ছে এগুলো সব ওয়েবসাইটে আছে। আমি আপনাদের জন্য একজন সেবক হিসেবে এই জিনিসগুলাকে এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরবো। মেবি আমার চেয়ে অনেকে বেশিও জানেন কেউ, আর গুছিয়ে এক জায়গায় বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকের জানা জিনিসগুলাকে হয়তো কিছুটা রেকটিফাই, ক্লারিফাই ইত্যাদি ইত্যাদি করার জন্য। আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই এই সেই বিদেশি আত্মার প্রতি যারা, আপনারা জানেন WHO বলেছে যে 1,80,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে মে 2021 পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন সারা পৃথিবীতে কি পরিমাণ ডাক্তারের মৃত্যু হয়েছে, আইদার ডাইরেক্টলি চিকিৎসা করতে গিয়ে অথবা সংক্রমিত অন্যভাবে হয়ে। কয়েকদিন আগে এরকম একটা দেখেছিলাম যে ডাক্তাররা হচ্ছে মোস্ট ট্রাস্টেড, তারপরে সায়েন্টিস্ট, তারপরে টিচার, তারপরে অর্ডিনারি পিপল অ্যান্ড আর্ম ফোর্সেস। আর যাদের প্রতি মানুষের বিশ্বাস নাই সেটা দেখে বুঝতে পারছেন। অত ডিটেলে যাচ্ছি না, সময় কম। আমরা কোভিডে প্রায় 50 লক্ষ মানুষের প্রাণ চলে গেছে, কিন্তু বছরে 70 লক্ষ মানুষ বায়ু দূষণে মৃত্যুবরণ করে। আপনারা জানেন যে COP26 এখন স্কটল্যান্ডে হচ্ছে, গ্লাসগোতে। তার মানে শুধু কোভিড নিয়ে আমাদের ভাবলে হবে না, অন্য ভাবেও কিন্তু আমাদের জীবন নষ্ট হচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম রিসেন্ট দেখেন, গত পরশুদিন পর্যন্ত মৃত্যুর যে মিছিল, এই মিছিলে ইউনাইটেড স্টেটস এন্ড ইউনাইটেড কিংডম এরা কিন্তু এখনো উপরের দিকেই রয়েছে, যদিও এশিয়াতে আমরা তুলনামূলকভাবে ভালো আছি। WHO ডিজি ইনি বলেছিলেন যে ভ্যাকসিন নিয়ে একটা কথা বলেছিলেন গত বছর সেপ্টেম্বরের 7 তারিখ। তাহলে বুঝেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং যে সাম পিপল অফ অল কান্ট্রিজ শুড বি ভ্যাকসিনেটেড অন প্রায়োরিটি দেন অল পিপল অফ সাম কান্ট্রিজ। কিন্তু পরের সেন্টেন্সের শেষ অংশটাই হচ্ছে এখন যে অল পিপল অফ সাম কান্ট্রিজ তারাই ভ্যাকসিনেশন পাচ্ছে, পৃথিবীর বহু দেশে ভ্যাকসিন খুবই মিনিমাম। আমরা যদি সূচনার কথা বলি, আগে মানুষ খুব অল্প দিন বাঁচত, সেটা ধরেন 1800 সালের কথা, কিন্তু 2019-এ 73 বছর বাংলাদেশে গড় আয়ু, এবং যেটা আমাদের একটা মর্টিলিটি রিভলিউশন তৈরি করেছে। এই ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ COVID-19 ভ্যাকসিন, এরা দে হ্যাভ সাজেস্টেড যে প্রিজার্ভ হেলথ কেয়ার সিস্টেম, প্রমোট ইকুইটি and limit severe morbidity and mortality. This is very important, যে কারণে 20% কোভিড ভ্যাকসিনের একটা আলাদা অ্যালোকেশন আপনারা জানেন, কোভ্যাক্সের মাধ্যমে এটা সারা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দেওয়ার কথা। What is vaccine and how does it work? এটা আমরা হয়তো পরে ডিটেলে যাব, কিন্তু আমি একটু ফাস্ট যাওয়ার জন্য যেটা হাইলাইট করেছে সেটা হচ্ছে ভ্যাকসিন হচ্ছে একটা পাওয়ারফুল মেডিসিন, কিন্তু এ অন্য মেডিসিনের মতো ট্রিট করা বা কিউর করার কাজে ব্যবহার করা হয় না, এ প্রিভেন্ট করতে পারে রোগকে। এটাই এক ধরনের আমাদের পাওয়া। সো ভ্যাকসিন প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মর্টালিটি রেভলিউশন। সেটা আপনি স্টার্ট করতে পারেন 1700 সালের প্লেগ, তারপরে টাইফাস, স্মল পক্স, ম্যালেরিয়া, স্টিল, কলেরা, টাইফয়েড, টিউবারকুলোসিস। এই সব মানুষ কিন্তু শত শত বছর ধরে এর সঙ্গে পরিচিত হয়েছে, এবং এখানে মানে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। তখনও কিন্তু ভ্যাকসিন বের হয়নি, ভ্যাকসিন বের হতে সময় লেগেছে। 1796-তে হি ইজ দ্য ফাদার অফ ভ্যাকসিনোলজি। ইনি হচ্ছেন এডওয়ার্ড জেনার। ইনি স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করে
জগৎ বিখ্যাত হলেন। আপনারা ভ্যাকসিনের একটা টাইম লাইন দেখতে পাচ্ছেন, আমি ডিটেলে যাব না, কিন্তু কোন ভ্যাকসিন, একটা উদাহরণস্বরূপ ধরেন এই যে মেনিনগোকক্কাল, এটা 2005-এ বেরিয়েছে, কিন্তু কাজ শুরু হয়েছে অনেক লম্বা দিন ধরে। তাহলে এই পৃথিবীতে প্রচুর ভ্যাকসিন অ্যাভেলেবল, কিন্তু এই ভ্যাকসিন গুলা শর্ট টাইমে কেউ বের করতে পারেনি, কারণ ভ্যাকসিনের উপর কাজ করতে হয়েছে। এটা যদি দেখেন অনেকটাই আপনাদের ধারণাটা চেঞ্জ হবে যে ভ্যাকসিন, টাইফয়েডের ভ্যাকসিন প্রায় 80-90 বছর লেগেছিল, আরম্ভ হয় না। মেনিনজাইটিস, হুপিং কফ, পোলিও, মামস, মিজল, হেপাটাইটিস বি, ইবোলা, এ সবাই ন্যূনতম 10 বছর, তার চেয়ে বেশিও। কিন্তু একমাত্র ভ্যাকসিন, সরি আমি একটু কার্সার ইয়েটা বের করে নিই, একমাত্র ভ্যাকসিন হচ্ছে দেখেন এই কোভিড ভ্যাকসিন, যেটা 9 মাসে বেরিয়েছে। সো এর কিছু ভালো দিক মন্দ দিক তো অবশ্যই থাকবে। ভ্যাকসিনের অবশ্যই বেনিফিট আছে, ইমিউন সিস্টেমকে সে অ্যান্টিবডি প্রডিউস করতে বলে। ভ্যাকসিনের আনলাইক মেডিসিন একটু আগেই যেটা বললাম, তারপরও আমরা মনে রাখতে চাই যে ভ্যাকসিন নিলেও কিন্তু শ্যাডো ভ্যাকসিন হিসেবে মাস্ক আমাদের কাজ করে থাকে। গ্লোবাল সিচুয়েশন অফ ভ্যাকসিনটা আমি খুব দ্রুত আপনাদেরকে বলে যাব। গ্লোবাল সিচুয়েশনে 23-10 মানে জাস্ট এখন থেকে 10 দিন আগের কথা, এটা লাস্ট যেটা আমি এখান থেকে নিয়েছিলাম, যে ভ্যাকসিন ক্যান্ডিডেট ছিল 155টি, ট্রায়াল হয়েছে 485টি, 61টা দেশে। ফার্স্ট ফেজে এখনো 38টি, সেকেন্ড ফেজে এখনো 67টি, এবং থার্ড ফেজে এখনো 42টি। মাত্র 23টি ভ্যাকসিন অ্যাপ্রুভাল পেয়েছে মানব দেহে ব্যবহার করার জন্য, এবং 8টি ভ্যাকসিন আর কোনো ক্রিয়াকর্মের মধ্যে নাই, অর্থাৎ দে হ্যাভ গন ফ্রম দি মেইন স্ট্রিম। যদি আপনি ধরেন যে ওই যে 42টির শুরুতে অ্যাকচুয়ালি 50টি ছিল, এই 42টির মধ্যে আপনি দেখেন প্রোটিন সাব ইউনিটেড 16টি, ইনঅ্যাক্টিভেটেড 12টি, আরএনএ 9টি, ডিএনএ 3টি, নন রেপ্লিকেটিং ভেক্টর, ভাইরাল ভেক্টর 8টি, রেপ্লিকেটিং 1টি, এবং ভিএলপি 1টি। আমরা যদি 23টা ভ্যাকসিনের কথায় আসি, যদিও আমি এখানে প্রত্যেকটা এখন বলবো না, কারণ এখানে আরো অনেক অন্য স্লাইড আছে। এই 23টা ভ্যাকসিন কিন্তু এরা সবাই এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে, এবং দিস 23 আপনি যদি এখানে ক্যালকুলেট করেন, এখানে প্রোটিন সাব ইউনিটের 5টি, ইনঅ্যাক্টিভেটেড হচ্ছে 8টি, ভাইরাল ভেক্টর 6টি, এবং এমআরএনএ এটা হচ্ছে 3টি, এবং একটা ডিএনএ ভ্যাকসিন বেরিয়েছে ভেরি রিসেন্টলি, আপনারা হয়তো অনেকে জানেন এটা। মূল যদি আমি আসি, তাহলে 4টা হেডলাইনে এটাকে ভাগ করা যায়। ভাইরাসের যে ভ্যাকসিন নিয়ে ইনঅ্যাক্টিভেটেড, এটাই বেশি, লাইভ অ্যাটেনুয়েটেড অদ্যবধি কেউ আনতে সাহস পাচ্ছেন না, এবং এই জায়গায় 4টা এই রেসে ছিল। আলটিমেটলি এখান থেকেই বরং 3টা আমরা দেখতে পাই, এবং 3টা চায়না, একটা বেইজিং সিনোফার্ম, একটা উহান সিনোফার্ম, এন্ড সিনোভ্যাক। যদি আপনি ভাইরাল ভেক্টরের কথা বলেন, সেখানে নন রেপ্লিকেটিং এর মধ্যে 25টি যাত্রা শুরু করেছিল, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 করে, আলটিমেটলি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। আর আরএনএ দিয়ে যাত্রা শুরু হয়েছে অনেকের, কিন্তু আলটিমেটলি মাত্র 2টো এসে দাঁড়িয়েছে, মডার্না এন্ড ফাইজার, আপনারা এটাও জানেন। অ্যাপার্ট ফ্রম দিস, এর বাইরেও কতগুলো ভাইরাল ভেক্টর এসছে, এগুলো আমি আপনাদের সময় মতো বলবো। সারা পৃথিবীতে যদি আপনি ভ্যাকসিন ট্র্যাকিং এর ওয়েবসাইটে যান, দেখবেন যে 29শে অক্টোবর পর্যন্ত ধরেন 51% গ্লোবাল পপুলেশনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার ভিতরে ফুললি ভ্যাকসিনেটেড হচ্ছে ডিপ, যেটা বটল গ্রিন, আর পার্শিয়ালি হচ্ছে লাইট গ্রিন। আর যারা এডিশনাল ডোজ নিয়েছেন, আপনারা জানেন বুস্টার এখন বেশ একটা হট টপিকস। তাহলে সারা পৃথিবীর অর্ধেক মানুষ পাওয়াতে তো আমরা খুশি হওয়ার কথা, কিন্তু এটা ইউনিফর্ম এবং ইকুইটি ছাড়াই হয়েছে। আপনি যদি দেখেন যে T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইউএইতে,
ওরা 99% হচ্ছে এক ডোজ নিয়েছে, 88% সেকেন্ড ডোজ কমপ্লিট করেছে। তার মানে দে আর দ্য মোস্ট সেফ কান্ট্রি নাও, দ্যাট ইজ ওয়াই T20 ইজ বিং হেল্ড ওভার দেয়ার। বাংলাদেশে 25% লোককে, হয়তো এটা 26% হয়ে গেছে, কেননা 25.8 দেখেছিলাম গতকাল বা তার আগের দিন, 13 বা 14% কে কমপ্লিট ভ্যাকসিনেটেড হয়েছে। তো আমরা অ্যাটলিস্ট দেশের 1/4 মানুষের বেশি যাদেরকে ভ্যাকসিন দিতে পেরেছি সো ফার। যদি আপনি গ্লোবাল পজিশনের রেটিং দেখেন, তাহলে ভারত 74 নম্বরে আছে, পাকিস্তান 108 নম্বরে, বাংলাদেশ 124 নম্বরে। এটা কিন্তু পপুলেশন বেসড। সারা পৃথিবীতে আপনি জানেন ডব্লিউএইচও যে রিজিয়ন গুলো ভাগ করছে, ইউএস, কানাডা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, দেখেন সবচেয়ে বেশি মানুষ কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নে, বিকজ এখানে চায়না এবং ইন্ডিয়ার প্রায় 250-র বেশি, 350 কোটি মানুষ, অর্ধেকের বেশি পপুলেশন সারা পৃথিবীর এখানে থাকে। এদের একরকম চেহারা, কিন্তু আপনি আফ্রিকার অবস্থা দেখেন 8.4, এখানে তো তাও সহনীয়, মিডল ইস্টে তাও একটু কম, কিন্তু এশিয়া, ইউরোপ, যদিও নর্থ আমেরিকা সবচেয়ে ভালো পজিশনে আছে, বাট স্টিল আফ্রিকা, ওই যে ইনইকুইটির কথা বলছিলাম, ইউ ক্যান ফিল দ্যাট। বাংলাদেশের ওই চিত্রটি আমি 26% বাংলাদেশে দেওয়া হয়েছে। যদি ধরেন যে অ্যাটলিস্ট একটা ভ্যাকসিন কোথায় পেয়েছে, এটা আলাদা করে যখন এরা মানে ইয়ের হরাইজন্টাল গ্রাফ করে দেখেছে, এই আরব আমিরাতের পরেই পর্তুগাল, বাংলাদেশ এখানে 25.4। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইজ ইন এ রেস। এটা গত পরশুদিনের নেওয়া, অর্থাৎ 2রা নভেম্বরের ডাটা। আমি এগুলাতে যেতে চাচ্ছি না, এটা দেখেই বুঝতে পারছেন যে আফ্রিকার অবস্থা কত খারাপ। ভারত সবচেয়ে বেশি ভ্যাকসিন দিতে পেরেছে, যেহেতু ভারতের 135 কোটি মানুষ, সংখ্যায় ওরা 70 কোটি মানুষকে দিতে পেরেছে প্রায়। দেখতে পাচ্ছেন যে ওরা দে হ্যাভ টাচড 700 মিলিয়ন। কিন্তু ইউনাইটেড স্টেটস আরম্ভ করলেও অনেক আগে, কিন্তু ইউনাইটেড স্টেটস কিন্তু সেকেন্ড পজিশন। যদি ফুললি ভ্যাকসিনেটেড কথা বলেন, তাহলে কিন্তু পর্তুগাল ইউনাইটেড আরব আমিরাতকে বিট করেছে, কারণ ওদের জনসংখ্যা কম, সো এরা কাছাকাছি আছে, 87, 86 প্রায় কাছাকাছি। যদি বলেন যে অ্যাটলিস্ট 1 ডোজ যেটা পেয়েছে সংখ্যায়, নাম্বারে, সেটাও ইন্ডিয়া, তারপরেই হচ্ছে ইউএসএ। ফুললি ভ্যাকসিনেটেড ইন্ডিয়াতে প্রায় 33 কোটি মানুষ, মানে 2টো ডোজ পেয়েছে, which is equivalent to total population of the United States. সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে কিছু মানুষ ভ্যাকসিন নিতে চায় না, এটাও কিন্তু আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে ইউনাইটেড স্টেট, 26% লোক, এই লাল রেড এরিয়া, দে ডোন্ট ওয়ান্ট, যে আমরা চাই না ভ্যাকসিন নিতে। এরকম জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, ইটালিতে আছে, কানাডা, অস্ট্রেলিয়া, মানে যত শিক্ষিত দেশ, ওদের ওখানে ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা তত বেশি। আমরা এই যে একটা ডোজ, 2টা ডোজের পরে কেউ কেউ বলেন থার্ড ডোজ, কেউ কেউ বলেন বুস্টার ডোজ। তো এইটা নিয়ে যদি আমরা দেখি, ইউএসএ ওরা ওই অগস্টের দিকে দেওয়া শুরু করেছিল বুস্টার ডোজ। মোস্টলি দে স্টার্টেড উইথ দি যারা ফ্রন্ট ফাইটার আর যাদের বয়স 65 এন্ড অ্যাবাভ, তারপরে আছে টার্কি, তারপরে ইউনাইটেড কিংডম। যদিও ইসরায়েল আরম্ভ করেছিল আগে অগস্টের দিকে, কিন্তু ইসরায়েলের পজিশন এখন বুস্টারে 4th পজিশন বা 5th পজিশন। দো এখানে অনেকগুলো দেশ আছে যারা বুস্টার দিচ্ছে, তার ভিতরে আমি এশিয়ার দেশ হিসেবে ইসরায়েল, সিঙ্গাপুর, কম্বোডিয়া, সাউথ কোরিয়া, টার্কি অ্যান্ড থাইল্যান্ড, এই কয়েকটা দেশ কিন্তু তারা এই আমাদের এশিয়ান রিজিয়নে দে আর ডুইং দিস। এখন এটা দিলে কি লাভ?
ডব্লিউএইচও তারপরে এফডিএ এরা বললো যে ঠিক আছে 65 ইয়ার ওল্ডার এবং হাই রিস্ক গ্রুপ যারা, তাদের এই হাই রিস্কের ডেফিনেশন অবশ্য ডিটেল দেওয়া আছে, যারা কেমোথেরাপি নিচ্ছে অথবা সাইটোটক্সিক ড্রাগ খাচ্ছে, যাদের প্রপেনসিটি বেশি, তাদেরকে অ্যাকচুয়ালি এই বুস্টারের কথা বলা হয়েছে। মোস্টলি ইউএসএ তে ওরা ফাইজার বায়োএনটেকের কথা বলেছে, আর বলেছে যে ফাইজার বায়োএনটেক যদি তার প্রাইমারি ভ্যাকসিন হয় তাহলে তো নিতে পারবে, যদি তা নাও হয়, যেটা যদি মডার্না হয় তাও নিতে পারবে, বাট ফাইজার অ্যান্ড মডার্না বোথ ক্যান বি ইউজড অ্যাজ বুস্টার। অন দি আদার হ্যান্ড যদি জনসন অ্যান্ড জনসন নিয়ে থাকে তাহলে সেটাকে দিয়েই বুস্টারটা দেওয়া যাবে। এইখানে একটা মজার কথা বলে রাখি, ফাইজার দিয়ে যদি আপনি বুস্টার দেন ইউ ক্যান ওয়েট আপ টু 6 মান্থ, কিন্তু জনসনের যেহেতু সিঙ্গেল ডোজ হচ্ছে তার ভ্যাকসিন, সেজন্য দিতে বলা হচ্ছে সেকেন্ড মান্থ, 2 মাস পরে। 2 মাস পরে, আমি রিপিট করলাম আপনাদের জানার জন্য। এখন এইটা দিলে কি হতে পারে, ইমিউনোজেনেসিটি বা রিঅ্যাক্টোজেনেসিটি, এই যে হেটেরোলগাস ভ্যাকসিন আমি নিচ্ছি, প্রথমে নিয়েছি, যেমন ধরেন আমরা প্রায় সবাই আমরা সিরামের ভ্যাকসিনটা নিয়েছি, হুইচ ইজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড। আমরা যদি এটা এমআরএনএ একটা এখন নেই তাহলে কি কিছু সমস্যা হতে পারে? এখানে ক্লিয়ার কাট একটা পাবলিশ ওপেন অ্যাক্সেস একটা ম্যাগাজিনে জার্নালে দে হ্যাভ সেড ইন 26th of July যে নো, ইউ ক্যান হ্যাভ দি অ্যানাদার ভ্যাকসিন, এবং এটাতে দেয়ার ইজ ভেরি মিনিমাম, তারা কোনো রেকর্ডেড তেমন কোনো কিছু পায়নি। সেজের মিটিং হয়েছে 4 অক্টোবরে, এবং সেজ একটা কথা বলছে যে আপনারা জানেন যে খুব হাই পাওয়ার্ড বডি সেজ, এই সেজ বলছে যে নো, পৃথিবীর সমস্ত মানুষকে আগে ভ্যাকসিন দেওয়া হবে, তারপরে বুস্টারের কথা চিন্তা করবে, উইথ আ অনলি ভেরি স্পেশাল সিচুয়েশন ছাড়া। সো 2টা ডোজ না নিয়ে অন্য জায়গায় যাওয়া, মানে ডব্লিউএইচও বা সেজ এরা ডাইরেক্ট রিকমেন্ডেশন করে না। যদি আমরা টপ 10টা ভ্যাকসিনের কথা বলি কোভিড-19 এর, আপনারা দেখলেন যে সিনোভ্যাক, তারপরে সিনোফার্মের 2টা, অক্সফোর্ড, ক্যানসিনো, তারপরে রাশিয়ার গ্যামেলিয়ার যেটা, সেটা হচ্ছে স্পুটনিক ভি, জেনসন, নোভাভ্যাক্স, মডার্না অ্যান্ড ফাইজার, দে আর দি টপ 10। এবং এখানে অনেক কথা বলার আছে, এখানে আপনারা জানেন যে এগুলা জানেন তাও বলে যাচ্ছি যে চায়নার সবগুলোই ইনঅ্যাক্টিভেটেড, অক্সফোর্ড অবশ্যই নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর, ক্যানসিনো যেটা সেটা কিন্তু নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর, গ্যামেলিয়া এটাও নন রেপ্লিকেটিং, এটা ডাবল অ্যাডিনো ভাইরাস ব্যবহার করে, জনসন অলসো নন রেপ্লিকেটিং, একটা প্রোটিন সাব ইউনিট কেবল কমপ্লিট করেছে, সেটা হচ্ছে নোভাভ্যাক্স, বাকি দুটো মেসেঞ্জার আরএনএ, এর সঙ্গে একটা নতুন যোগ হবে, সেটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এই 10টাকেই অ্যাকচুয়ালি বলা হয়েছে। এখন মানুষ জিজ্ঞেস করতে চায় যে কোনটা সবচেয়ে বেস্ট, এটা কিন্তু একটা কমন কোশ্চেন ডাক্তারদের কাছেও যেমন তেমন নন ডক্টরদের কাছে, এবং তারা বসে থাকে কবে ফাইজার আসবে, কারণ গ্লোবালি ফাইজার ফাইজার বলে মানুষের কিন্তু অলমোস্ট একটা মানে কি বলে এটা, এইটা তৈরি হয়েছে যে এতগুলো ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে ভালো কোনটা। তো যেটাই হোক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলে দিচ্ছে কোন ভ্যাকসিন কারো উপরে সুপিরিয়র না ইন রিগার্ডস টু প্রোটেক্ট এ পারসন ফ্রম ডেথ। সো সে কারণে কারো সেফটি একটু বেশি, সাইড ইফেক্ট অলমোস্ট এখন কারোই তেমন নাই। সেই জন্য এই জায়গাটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যখন ফেজ 3 ট্রায়াল হয়, একটা ভ্যাকসিন দেওয়া এবং প্লাসিবো গ্রুপের সঙ্গে শুধু তুলনা করা হয় যে ভ্যাকসিন গ্রুপে কতজন সংক্রমিত হলো আর প্লেসিবো গ্রুপে কতজন সংক্রমিত হলো। এইটা যখন এখানে হয় 95% আর এখানে 5%, তখন বলা হয় ও এই ভ্যাকসিন তো দারুণ। কিন্তু সারা পৃথিবীতে দেখা গেছে 50%ও যদি ভ্যাকসিনের এফিকাসি হয়, যেমন আপনারা জানেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন 50% এফিকাসি নিয়ে মানুষ এটা ব্যবহার করছে বছরের পর বছর, ডিকেডস ধরে। একটা ভ্যাকসিন যখন আসে তখন তার ট্রায়াল হওয়ার পর ফেজ 3 পর সেটা পাবলিশড হতে হবে। উইদাউট পাবলিকেশন ইউ ক্যানট সে যে আমার ভ্যাকসিন ভালো, আপনারা নিতে পারেন। কোন কোম্পানি অ্যাটলিস্ট এটা বলতে পারবে না আমার কোম্পানিটা ভালো।
এটা একটা বডি আছে, সেই বডির কাছে এইটা পৌঁছাতে হয় এবং আলটিমেটলি এটা যে কি স্টাডি ডিটেইল, নাম্বার অফ পার্টিসিপেন্ট আপনারা জানেন, ফেজ 1 ফেজ 2 ফেজ 3, আমি ওখানে যাচ্ছি না। ডেমোগ্রাফিতে এজ সেক্স ইত্যাদি নেওয়া হয়েছে কিনা, কোন কোন দেশে হয়েছে, কতদিন, কত সাল থেকে কত সালে। যেমন ধরেন মে মাসের 17 তারিখে স্যানোফি এবং জিএসকে ওরা বলে দিছিল আমাদের ভ্যাকসিন ভালো, তাদেরকে এটাকে ডিসকারেজ করা হয়েছে এবং তারা কিন্তু ফেজ 2 তে চুপচাপ বসে আছে। অ্যাস্ট্রাজেনেকাকে নিয়ে ওই একই ঝামেলা হয়েছিল এবং তারা নিজেরা যখন এই কথাটা বলছিল, ইনস্টেড অফ অক্সফোর্ড অর ফ্রম দি অথরিটির কাছে না, যে ভ্যাকসিনের যারা নিয়ন্ত্রক তাদের কাছে না, যে দে কান ডু। এ কারণে অ্যাস্ট্রাজেনেকাকে নিয়ে অনেক সমস্যা প্রথম দিকে হয়েছে। অ্যাকচুয়ালি এরা প্রিভেন্ট করতে পারে সিমটোম্যাটিক অ্যান্ড ল্যাবরেটরি কনফার্ম ইনফেকশন কেস, যে কারণে আমরা বলি যে ভ্যাকসিন নিলে অ্যাটলিস্ট মৃত্যুর ভয়টা থাকবে না। আপনার এখানে দেখেন যে ফাইজার, আপনার ডান দিকে দেখেন যে 90% বাইরে, তার মানে ফাইজার মডার্না দুটোই, ইভেন স্পুটনিকও 91। আর যদি আপনি সিনোফার্ম, জনসন, অ্যাস্ট্রাজেনেকা এদেরকে দেখেন, এরা কিন্তু গ্রাজুয়ালি তাদের এফিকাসি লিটল বিট লেসার এবং অ্যাস্ট্রাজেনেকার সবচেয়ে কম, যেটা আমরা নিয়েছি। বাট ডোন্ট ওয়ারি, দিস উইল নট কজ এনি হার্ম টু ইউ। অক্সফোর্ডের যেটা সবচেয়ে বিতর্কিত ছিল সেটা হচ্ছে, অক্সফোর্ড স্টার্ট করেছিল ভালো, কিন্তু অক্সফোর্ডের মানে যেটা লাস্ট ফেজ 3 ট্রায়াল, সেখানে 10,000 নেওয়ার কথা, 10,000-এর নিচে অ্যাকসেপ্ট করা হয় না সাধারণত, কিন্তু এদের এখানে ছিল 8,955। এইটা আমি হাইলাইট করতে চাই এই কারণে, দেখেন বাকি সবাই কত তাদের নাম্বার, 36,000, মডার্না 28,000, স্পুটনিক প্রায় 20,000, জনসন অ্যান্ড জনসন এরা তো অনেক জায়গায় ট্রায়াল করেছে, প্রায় 39,000 তারা পার্টিসিপেন্ট নিয়েছিল। তারা ইউএসএ তে, ব্রাজিলে, সাউথ আফ্রিকায়, কলম্বিয়া, মানে সারা পৃথিবীর একটা রিপ্রেজেন্টেশন ছিল। যে কারণে জনসন অ্যান্ড জনসন কে যদিও সিঙ্গেল ডোজ, এখনো জনসন অ্যান্ড জনসনকে বলা হচ্ছে যে এ একটা খুব ভালো অল্টারনেটিভ টু ডোজ, দামের দিক থেকেও অনেক চিপার এবং সব দিক দিয়ে আমি পরে আসবো ওখানে। আর সিনোফার্মেও তাই 38,000, এবং ওরাও চায়নার বাইরে দুটো জায়গায় করেছে, ইউএই এবং বাহরাইন। অ্যাকচুয়ালি E484K এই জায়গাটায় ঝামেলাটা হয়, এটা আমি ডিটেলে যাব না। আমি এই স্লাইডটা দেখানোর পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, যে দেখেন ফাইজার আর মডার্না নিয়ে তো আমরা অনেক লাফালাফি করি, কিন্তু ফাইজার আর মডার্না মোস্টলি কিন্তু ইউএসএ তেই হয়েছে। সারা পৃথিবীতে যত মিউটেশন হয়েছে তখন এরা কিন্তু তার আগে এই ট্রায়াল হ্যান্ড সব কমপ্লিট করে ফেলেছে। মাত্র 15% আর্জেন্টিনা, 6% ব্রাজিল এবং 2% সাউথ আফ্রিকায় তাদের এই পার্টিসিপেন্ট ছিল, কিন্তু মেজরিটি 3/4 ছিল ইউএসএ তে। আর মডার্না তো মাশাআল্লাহ ছিলই না। অন দি আদার হ্যান্ড, যদি আপনি এফিকাসির কথা বলেন তাহলে দেখেন এখানে অবশ্যই ওদিকে হাই হতে পারে, কিন্তু এইটার কথা যেটা বললাম, এখানে বিশাল সংখ্যক জনসন এন্ড জনসনে দে ডিড ইট। লোকেশনে যদি আপনি চিন্তা করেন যে এভারেজ বা এজ গ্রুপ, এটা অন অ্যান এভারেজ এই মিডিয়ান এজ গ্রুপ কিন্তু এমনই। বাচ্চাদের নিয়ে এখন যত কথা বলা হচ্ছে, কোনো বাচ্চা বলতে আমি 18 বছর নিচে কাউকে নেওয়া হয়নি, 18 বছরের ধারে কাছেও কম নেওয়া হয়েছে। সেজন্য এজ নিয়ে এটা বাণিজ্যিক কারণে হোক অন্য কোনো বিতর্কের দাবি রাখে। অ্যাস্ট্রাজেনেকা 23 এপ্রিল 2020 আরম্ভ করে নভেম্বরে ওরা কমপ্লিট করেছে, সময় নিয়েছে, কিন্তু তাদের এখানে অনেক একটা কোয়েরি ছিল। অন দি আদার হ্যান্ড, এরা কিন্তু জুলাইতে আরম্ভ করে নভেম্বরে শেষ করেছে, ডিসেম্বরে এরা এমার্জেন্সি অথরাইজেশন পেয়ে গেছে। মডার্নাও তাই, এরা একটু কম, এরা 3 মাস। আর বাকিদের কথা আমি নাই বা বললাম, লিভ ইট। যদি আমরা ক্যান্ডিডেট খুঁজি তাহলে আমরা দেখব যে এই 4টা যেটা হেডলাইন বললাম, তার সাথে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএটা নতুন আসছে ভারতে,
এটা আমি সবার শেষে বলবো যে এটা একদম নতুন। এটা যদি আপনি বাদ দেন তাহলে ওই চারটে নিয়েই আমরা কথা বলতে চাই: হোল ভাইরাস, প্রোটিন সাব ইউনিট, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড ভাইরাল ভেক্টর। যদি আপনি হোল ভাইরাস ধরেন, আমি বলবো যে লাইভ অ্যাটিনুয়েটেড কেউ আনে নাই, ইনঅ্যাক্টিভেটেডে বেশ কিছু আসছে, যার ভিতরে আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করছি সেটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। আপনারা জানেন যে এমএমআর কিন্তু লাইভ অ্যাটিনুয়েটেড, আমরা এটা ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে শর্ট টাইমের জন্য এটা করেছে দেখে অনেকেই সাহস করে লাইভ অ্যাটিনুয়েটেড আনতে চাচ্ছে না, যে লাইভ অ্যাটিনুয়েটেড দিতে গিয়ে না জানি আমরা পরে ডিজিজ প্রডিউস করি কিনা। প্রোটিন সাব ইউনিট অবশ্যই প্রোটিন স্পাইকের যে ফর্মুলেশন, এখানে ন্যানো পার্টিকেল নেওয়া হয় এবং এটা একটা ওয়ান অফ দ্য ভেরি গুড way that you can have a very good candidate for vaccine, কিন্তু এখনো এটা মার্কেট হয়নি, যদিও তার ট্রায়াল শেষ মেক্সিকো এবং ফাইনালি এটা স্টার্টেড উইথ ইউকে, দেন মেক্সিকো, দেন ইউএসএ এবং আলটিমেটলি কিন্তু এটা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস যেটা নেই, এটা কিন্তু প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। উই আর অলসো ওয়েটিং ফর দি ফাইনাল। নিউক্লিক অ্যাসিডে এমআরএনএ ডিএনএ আপনারা জানেন, এটা আমি ডিটেইলে যাব না, তবে এখানে একটা কথা বলতে চাই যে এই মেসেঞ্জার আরএনএ যেটা নেওয়া হয়, এটা টিনি পিস অফ জেনেটিক কোড ফ্রম সার্স-CoV-2 এবং এইটা হোস্ট সেলের মধ্যে ব্লুপ্রিন্ট করে এটার কপিকে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষের দেহে গিয়া এটা ইমিউনকে স্টিমুলেশন করে এবং এর ইমিউন রিয়াকশন খুবই স্ট্রং এবং এর ক্যান্ডিডেট অবশ্যই ফাইজার অ্যান্ড মডার্না এবং এর এটা নিয়ে নিউ ইংল্যান্ড জার্নালে দে হ্যাভ পাবলিশড পেপার। সো এইটার জন্য তাদের খুঁটি অনেক শক্ত। ভাইরাল ভেক্টর অবশ্যই জানেন আপনারা যে ভাইরাল ভেক্টর একটা অ্যাডিনো ভাইরাসকে চুজ করা হয় এবং অ্যাডিনো ভাইরাস যেহেতু ইনোসেন্ট অনেকটা এবং এই হার্মলেস ভাইরাসটাকে নিয়ে সেই হার্মলেস ভাইরাসটার স্পাইক প্রোটিনকে স্টিমুলেট করার জন্য অ্যাকচুয়ালি সার্স-CoV-2 এর ফাইনাল প্রোডাক্টটা ঢুকায় দেওয়া হয় এবং জনসন অ্যান্ড জনসন আর অ্যাস্ট্রাজেনেকা একই পদ্ধতি ব্যবহার করেছে। লাস্ট ইজ দ্য ডিএনএ ভাইরাস, যেটা ভারতে বেরিয়েছে জাইকভ, এবং ওরা যেটা ব্যবহার করেছে, পৃথিবীতে কোনোদিন এর আগে কিন্তু ডিএনএ ভ্যাকসিন কোনোদিনই ব্যবহার হয়নি। এটা ব্যবহার হয়েছে কিছু অ্যানিমালের জন্য, কিন্তু হিউম্যান বিং এ কখনো এটা ব্যবহার হয়নি এবং এটা একটা প্লাজমিড ক্যারিয়ার দিয়ে শরীরের মধ্যে ঢুকায় দেওয়া হয় এবং ওই প্লাজমিডটা সেলের মধ্যে যাবে, যে সিগন্যালিং করবে, স্পাইক প্রোটিন স্টিমুলেশন করবে। দি টেকনিক ইজ লিটল বিট ট্রিকি এবং এটার অনেক কিছু পক্ষে বিপক্ষে কথা আছে। আমরা যদি এফিকেসি নিয়ে কথা বলি তাহলে বেশিরভাগকে আমরা দেখছি যে ওই একটু আগে যেটা বলছিলাম যে প্ল্যাসিবোতে যদি সংক্রমণ বেশি হয় সেটাকেই মানে তার ভ্যাকসিনেটেড এর সঙ্গে কন্ট্রোলের কম্পেয়ার করে বলা হয়, সবই ঠিক আছে। বাট কখনো কখনো এটা যখন প্র্যাকটিসে আসে তখন দেখা যায় যে ট্রায়ালে যা হয়েছে আসলে কিন্তু রিয়েল লাইফে তা নাও হতে পারে। আমরা সেগুলো নিয়ে বলবো। আমরা জানি যে ভ্যাকসিনকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু যেমন ধরেন যদি লো ট্রান্সমিসিবিলিটি থাকে তাহলে এটা ভ্যাকসিন আবিষ্কার করাকে, সেজন্য যখন হাই ট্রান্সমিসিবিলিটি থাকে তখনই ভ্যাকসিনের ট্রায়াল করার জন্য বলা হয়। রিয়েল ওয়ার্ল্ডে এসে কি হবে এটা ওই ট্রায়ালের সময় যা বলা হয় তা যেমন তফাৎ করতে পারে, তেমন হেলথ ইস্যু এর সঙ্গে মানে তার কোমরবিড কন্ডিশন কি নিচ্ছে, আমরা তখনও জানতাম না ইয়াং চিলড্রেনদের কি হবে এবং মিউটেন্টরা নতুন থ্রেট, এটাও আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা একটা কথা জানি যে জুনের 14 তারিখে কিন্তু AY.4.2 এটা ডেল্টা প্লাস বেরিয়েছে। এরপরে আমরা ভারতে একটু এর ঊর্ধ্বগতি দেখছি, বাংলাদেশে যদিও আমরা এখনো মনে হচ্ছে যে ভালো অবস্থানে আছি। God knows what will happen in future. একটু আগে আমি যেটা বলছিলাম যে
আন্ডারলাইন ক্রনিক ইলনেস, এজ এবং কিভাবে স্টোর করা হয়েছে, কিভাবে দেওয়া হচ্ছে, এই অনেক কিছুর উপরে কিন্তু এর ইফেক্টিভনেস নির্ভর করে। বাট মনে রাখতে হবে যে 50% ভ্যাকসিনের, যদি একটু আগে যেটা বলছিলাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রেঞ্জিং ফ্রম 40 to 60, তারপরেও থাউজেন্ডস অফ লাইফ এটা দিয়ে বাঁচানো যাচ্ছে বছরের পর বছর। এটা সিম্পলি আর কিছুই নয়, কোন কোন দেশ কিভাবে বের করেছে এটা। আমরা যদি ইন্ডিভিজুয়াল ভ্যাকসিন প্রোফাইলে যাই, ফাইজারের কথা দিয়ে শুরু করি, যেহেতু ফাইজার মনে হয় ক্লাসে ফার্স্ট বয়, এরকমই একটা ইস্যু। তো ফার্স্ট বয়কে নিয়ে কথা বলা হোক। ও ডিসেম্বরের 11 তারিখে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে FDA দ্বারা, পরে এটা ফুল অ্যাপ্রুভাল পেয়েছে এবং এটার ইভেন -94°F রাখা যায়। তবে প্রিপেয়ার করার পরে এটা 2 থেকে 8 ডিগ্রিতে রাখা যায় 31 দিন। তো এটা একটা ভালো নিউজ যে আপনি নিশ্চয় এটা প্রিপেয়ার করার পর 1 মাসের বেশি অতিবাহিত করবেন না। সো স্টোরেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা পৃথিবীর 101টা দেশে ব্যবহার হয়েছে। আমি আগে দেখিয়েছি যে 15টা দেশে 26টা সেন্টারে, এগুলো সব আগে দেখিয়েছি, 2টো শট। এবং সাধারণত 12 বছরের উপরে এখন রিকমেন্ডেশন। ইভেন আমরা এখন জানি যে এটা 5 বছর থেকে 11 বছর পর্যন্ত দেওয়ার জন্য রিকমেন্ডেশন আসতেছে এবং হয়তো সেটা হয়েও যাবে। ফাইজারের নতুন নাম, ওরা যখন এটাকে অ্যাপ্রুভাল পেয়েছে, আমি আবারও বলছি, এমার্জেন্সি ইউজ অথরাইজেশন এক জিনিস আর অ্যাপ্রুভাল এক জিনিস। অ্যাপ্রুভাল হওয়ার পরে ওর নাম চেঞ্জ হচ্ছে, ওর নাম হয়ে গেছে কমিরনাটি। কমিরনাটি ইজ দ্য নেম অফ ফাইজার ভ্যাকসিন। এবং এটা 23শে অগস্ট FDA তাকে এই নামে বলছে যে তোমরা এখন এই নামে বাজারজাত করতে পারো। যদিও আমরা এখনো কমিরনাটি না বলে ফাইজারই বলবো, বিকজ আমাদের কাছে ফাইজার নামেই আসছে। তাদের ফর্মুলেশনে কোনো চেঞ্জ হয়নি। তারা 12 বছর থেকে 15 বছর এইগুলাও তারা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তার মানে ফাইজারই একমাত্র এখনো যে 12 বছর অনওয়ার্ড 100 বছর পর্যন্ত লোককে দেওয়া যাবে। দিস ইজ দ্য অনলি ওয়ান। এবং এফিকাসির নিয়ে কোনো কথা নেই। আপনি দেখেছেন যে আলফা বিটা, মানে ওই সময় ওই দেশগুলোর নাম উচ্চারিত হতো, এই জন্য নামগুলো পরে বাদ দেওয়া হয়েছে, আপনারা জানেন ওগুলো। ইভেন ভারতীয় যেটা ডেল্টা, সেটাও, এগুলা সবার এগেনস্টেই তার এফেক্টিভনেস দে হ্যাভ প্রুভেন। এবং মে 23rd জার্নালে এটা প্রকাশিত। মানে কোনটা কত ভালো এইটা প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। তারপরেও যেহেতু এর ওয়াইড স্পে ব্যবহার হয়েছে, বিভিন্ন বয়সে ব্যবহার হয়েছে, এখনো পর্যন্ত পিপল আর কনসিডারিং দিস ইজ বেটার। যদিও এখানে কিছু কিছু লিমিটেশনের কথা আমি তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদের দেশের যারা আমেরিকায় থাকে তাদের মাত্র 4% এই ফেজ 3 ট্রায়ালে পার্টিসিপেট করেছিল, কিন্তু আমরা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিচ্ছি। আমাদের প্রতিনিধিত্ব মাত্র 4% ছিল, 82% ছিল হোয়াইট। এটা মনে রেখেন। এজের ব্যাপারে তারা মানে 16 বছরের থেকে 55 বছর ছিল অর্ধেক, আর বাকি অর্ধেক ছিল বয়স্ক লোক। তার মানে 16 কেউ ছিল। আর যদি দেখেন যে পরের যে ট্রায়ালটা আসছে যে 12 থেকে 15তে ব্যবহার করা যাবে কিনা, সেখানে মাত্র 6% এশিয়ান ছিল। অবশ্যই এগুলো আমাদের মনে রাখতে হবে। একদম রিসেন্ট, এটা অক্টোবর 26 FDA বলল যে ওকে, আমরা তোমাদেরকে এই ভ্যাকসিনটা 5 থেকে 11 বছর পর্যন্ত ব্যবহার করার এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়ে দিচ্ছি। আমাদের কাছে, বা আমি যেহেতু এখানে আপনাদের সামনে বলছি কথা, আমার বলাটা কতটুকু সাজবে জানি না। এখানে প্যানেলিস্ট বা চেয়ারপারসন আছেন, আই থিঙ্ক দে উইল মেক কমেন্ট যে এক ফাইজার যেভাবেই আবিষ্কার হোক না কেন, এক ফাইজার কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েই গেছে। যে 5 বছর থেকে এটা ভাবলেও অবাক হবে না যে প্রথম জন্ম নেওয়ার পর থেকে 4 বছর পর্যন্ত দেওয়া যাবে,
আগামী 3 মাস পরে হয়তো বলে দিবে। বাট still there is no casualty, so Pfizer is still number 1 in that sense. এবং ওটা আপনার যারা এটা দিয়েছিল ভ্যাকসিন এন্ড রিলেটেড বায়োলজিক্যাল প্রোডাক্ট অ্যাডভাইজারি কমিটি, তারা 17-0 ভোটে তারা এই 5 থেকে 17 পর্যন্ত দিয়ে দিয়েছে। অ্যাডভার্স ইফেক্ট বলতে AEFI খুবই কম, তারপরেও যদি মিনিমাম যেগুলো পাওয়া যায় সেগুলাতে প্যারাসিটামল ইজ এনাফ, গুড হাইড্রেশন করলেই হয়। অ্যানাফাইলেক্সিস বা সিভিয়ার রিয়াকশন অলমোস্ট ফাইজারে দেখাই যায়নি, এবং কিছু কিছু 11টা কেস 18 মিলিয়নে একটু অ্যানাফাইলেকটিকের মতো হয়েছিল, বাট দে কুড রিকভার, সেজন্য এটা এত নেগলিজেবল। সো সিডিসি বা FDA তারা বলছে যে 30 মিনিট অন্তত বসে থাকো, এটা আপনারা সবাই জানেন। রিগার্ডিং মডার্না, ফাইজারের মতোই এটা mRNA, এটা 18 ডিসেম্বর অ্যাপ্রুভাল পেয়েছে, এবং এটার মধ্যে আপনারা মজা দেখবেন যে এও অনেক লো টেম্পারেচারে একে রাখতে হয়, তবে ওই -90 বা 80 মতো নয়, রিলেটিভলি একটু বেটার। এবং এটা 76টা দেশে অ্যাপ্রুভাল পেয়েছে। এটা 4টা দেশের 21টা সেন্টারে অ্যাকচুয়ালি দে হ্যাভ, এবং এটাও ওটা যেমন 21 দিনের অ্যাপার্টের শর্ট, এটা 28 দিনের। 21-28 ডাজন্ট ম্যাটার, 3 to 4 উইকস ইজ অল দ্য সেম। আমরা যেমন বাংলাদেশেই তো 4 সপ্তাহের গ্যাপে দিয়েছি, নো ম্যাটার। এবং এখানে যদিও মডার্না এখনো 18-র নিচে অ্যাপ্রুভাল পায়নি, সো 18 and older, এফিকাসি 94, এবং মডার্না ভ্যাকসিন বলে যে আলফা বিটা দুটার এগেনস্টেই করতে পারে। এখানেও AEFI অলমোস্ট সিমিলার টু দ্যাট অফ ফাইজার, অলমোস্ট এখানে রেয়ার অকেশনে কোনো অ্যানাফাইলেক্সিস হয়েছে। এখানে দেখা গেছে যে মডার্নার কথা বলছি, যে যদিও এই ফেজ 3 ট্রায়াল দুটোই USA তে হয়েছে, এইখানে এরা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য। ইন্টারেস্টিংলি, আমি এই কথাটা রিপিট হয়ে যাবে তাও বলছি, ওই সময় কিন্তু কোনো মিউটেন্ট ভ্যারিয়েন্ট ছিল না, কিন্তু তারা দাবি করেছে পরে যে আমরা মিউটেন্ট ভ্যারিয়েন্ট আসার পরে যাদের দিয়েছি, ইট ইজ ওয়ার্কিং and it is also effective, same as that of the COVID original virus, SARS-CoV-2. মেসেঞ্জার RNA ফার্স্ট চয়েস অনেক দেশে নয়, তার কারণ হচ্ছে দাম বেশি, $25 মতো দাম, এবং এক্সপেন্সিভ, কোল্ড চেন মেনটেন করতে হয়, -70 ন্যূনতম, এবং মডার্নাটা -20 তে রাখলে হয়, কিন্তু যে কারণে অনেক দেশ কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারেনি। আমরা যেটুকু পেরেছি, এটা আমি বলবো যে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ডান দিস ইন এ ভেরি গুড ওয়ে, ইন দ্যাট সেন্স যে এই ভ্যাকসিন গুলোর জন্য অন্তত ওই ধরনের আল্ট্রা রেফ্রিজারেটরের ব্যবস্থা করতে পেরেছে। অ্যাস্ট্রাজেনেকা অনেকটা বিতর্কিত, এবং ওই যে একটু আগে বলছিলাম যে ওরা 10,000 লোককেই নেয়নি ফেজ 3 তে, তারপরেও সবচাইতে বেশি দেশে এইটা ব্যবহার হয় 123টা দেশে, এবং 19টা দেশের 32টা সেন্টারে এটা ফেজ 3 ট্রায়াল হয়েছে। এটাও 18 বছরের উপর যে কোনো মানুষই নিতে পারবে। হ্যাঁ, এর সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়েছিল প্রথম দিকে, যেটা আপনারা জানেন যে ভ্যাকসিন ইনডিউসড ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, এবং যেটা থ্রম্বোসিস করেছে প্রায় 6 বা 7 জন লোক এটাতে মারাও গেছে। এবং যে কারণে এটা সবচেয়ে ভালো দিক, যে কারণে অনেক দেশ এটাকে গ্রহণ করেছে, সেটা হচ্ছে এই ভ্যাকসিনের ট্রান্সপোর্ট করার সুবিধা, স্টোর করার সুবিধা, হ্যান্ডেল করার সুবিধা, নর্মাল ফ্রিজে রাখা যায়। সো দিস ইজ দ্য রিজন ফর হুইচ মডার্না বিকাম পপুলার। যদিও মডার্না 76% ইফেক্টিভনেস, এফিকাসি, কিন্তু সিভিয়ার ডিজিজে ওরা দাবি করে 100%। এবং আপনি অ্যাস্ট্রাজেনেকা ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে যে তারা কাজ করে, সেটাও তারা একটা স্টাডি করে প্রমাণ করেছে এবং পাবলিশ করেছে পেপার, এবং 100% অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্টের জন্য ইট ওয়ার্কস।
অ্যাডভার্স ইফেক্ট যদি আপনি কল্পনা করেন তাহলে তো অন্যান্য সবার বেলায় যা হবে এখানেও তাই, ওই ইনজেকশন জায়গায় ব্যথা, ফ্যাটিক, হেডেক, মায়ালজিয়া ইত্যাদি ইত্যাদি। রেয়ার অকেশনে ভিট হতে পারে। জনসন এটা এমন একটা ভাইরাস যেখানে SARS-CoV-2 এর স্পাইক প্রোটিনের সাথে অ্যাডেনোভাইরাস 26 একে কম্বাইন করে এটা এই জন্য সিঙ্গেল ডোজ এবং নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট ওয়াইড টাইপ অফ ভাইরাস এটা কভার করে, ওয়াইড কভারেজ অফ ইটস অ্যাক্টিভিটি। এবং যদি আপনি মানে বেশি একটা ডোজ, যেহেতু এটা ফার্স্ট একটা ডোজ যাকে দিবেন ওকে ওরা বলছে যে খুব কুইকলি তার এফিকাসি উইদিন ফিউ ডেজ ইট কামস অ্যাট এ পিক অফ 100% প্রোটেকশন বাই 57 ডেজ। এখন ওই যে বললাম যে ল্যাব এবং রিয়েল লাইফ সিনারিও মেবি ডিফারেন্ট, এটা আলাদা হতেও পারে। ওরা একটা জিনিস দাবি করেছে জনসন এন্ড জনসন, যে ওরা মানে মাসে 1 বিলিয়ন প্রডিউস করতে পারবে, বাট স্টিল উই আর নট সিইং দ্যাট ইট ইজ অ্যাভেলেবল ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাটলিস্ট বাংলাদেশে তো নাই, পৃথিবীর কিছু অন্যান্য দেশে আছে। সিঙ্গেল শট এটা 71টা দেশে অবশ্যই এই ভ্যাকসিন ব্যবহার হচ্ছে। 10টি দেশে 17টি সেন্টারে এটা কাজ হয়েছে এবং এপ্রিল 23-তে FDA তাকে কিছুদিনের জন্য ওই এটার কিছুটা সাইড ইফেক্ট হয়েছিল ইয়ের মতো, অ্যাস্ট্রাজেনেকার মতো কিছু পেশেন্টের উপরে, তখন কিছুদিনের অ্যাক্টিভিটিস পজ করে রেখেছিল, পরে তারা ক্লারিফিকেশন দেওয়াতে এটা ছেড়ে দিয়েছে। এরাও দাবি করে যে ডেল্টা বিটা সবার এগেনস্টেই, সবাই দাবি করে আর কি। এদেরও এরকম একটা জিনিস জনসনের বেলায় একটা জিনিস ওরা বলেছে যে আমাদের কোনো অ্যালার্জিক রিয়াকশন আমরা পাইনি, তবে যেটা থ্রম্বোসিস হয়েছিল, যে ভ্যাকসিন ইনডিউসড ইমিউন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া, এটার পরে অ্যাকচুয়ালি জনসনকে কিছুদিনের জন্য পজ করে রাখা হয়েছিল। মেবি ইট ইজ কোইন্সিডেন্টাল, পরে তো ইউজ হচ্ছে র্যাম্পেন্টলি, বাট দেয়ার ইজ নো সাচ রিপোর্ট ইয়েট। নোভাভ্যাক্স, দিস ইজ প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন। আপনারা জানেন যে এটাও ইউএস এর মেরিল্যান্ডে এটার হেডকোয়ার্টার। ওই আমি একটু আগে বলছিলাম, এটা রিপিট করতে চাচ্ছি না, 45,000 পার্টিসিপেন্ট ইনিশিয়ালি ছিল, পরে কিছু ড্রপ আউট হয়েছে, কিন্তু এটা একটা লার্জ স্কেল। এবং এই প্রোটিন সাব ইউনিটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে ন্যানো পার্টিকেলটা পাঠানো। আমি ভাইরাসের মানে এইটা যদি আমাকে প্রশ্ন করেন যে এই এতগুলো ভাইরাস নিয়ে আপনি কথা বলছেন, আপনাকে চয়েস দিলে আপনি কোনটা নেবেন, ইভেন আই উইল নট অপ্ট ফর ফাইজার, আই উইল অপ্ট ফর দি প্রোটিন সাব ইউনিট নোভাভ্যাক্স। অলরেডি আমরা নিয়েছি, আমি জানি না আমরা থার্ড বুস্টার কোনটা পাবো, বাট যদি কোনো ভার্জিন কাউকে দেওয়া হয় নোভাভ্যাক্স, দিস ইজ এ গুড চয়েস। এবং কিভাবে কাজ করে একটু আগে আমি বলেছি যে ন্যানো টেকনোলজি, এবং অবশ্যই আশা করছি যে গত বছরই এটা যেহেতু হয়ে গেছে কাজ, এই বছরের শেষে মেবি ইট উইল কাম টু, উই আর এক্সপেক্টিং যে এটা যেহেতু 14ই জুন অলরেডি পেয়ে গেছে নোভাভ্যাক্স তার অ্যাপ্রুভাল, we are waiting that Novavax will be available to us or the whole globe very recently. নোভাভ্যাক্সের একটা ইম্পর্টেন্ট কথা এখানেও বলে রাখা দরকার যে প্রতি মাসে ওরাও প্রায় 150 মিলিয়ন প্রডিউস করতে পারে, কেননা যেহেতু এখানে টেকনোলজির বিষয়টা হয়তো আমি অত ভালো জানি না, কিন্তু ভ্যাকসিনোলজিস্টরা বলছে যে টেকনোলজিটা খুব সহজ, সেজন্য খুব দ্রুত অনেক ভ্যাকসিন তৈরি করা সম্ভব। এবং এখানেও দুই ডোজ 3 থেকে 4 সপ্তাহ অ্যাপার্টে আপনারা এই ভ্যাকসিনের ব্যাপারে অবশ্যই এরাও দাবি করেছে যে মিউটেন্টের এগেনস্টে সে কাজ করতে পারবে। 89% এফিকাসি। স্পুটনিক ওরা 2টা ব্যবহার করেছে অ্যাডিনো ভাইরাস,
26 এবং অ্যাডিনোভাইরাস 5 যে কারণে যে কারণে সরি ফার্স্ট ডোজের পরেই ইট গিভস এ ভেরি গুড বুস্ট এবং অবশ্যই ফার্স্ট ডোজে অনেক সময় ভালো ইফেক্টিভনেস পাওয়া যায়, এটা 90%-এর উপরে। 71টা দেশে 71টা দেশে ব্যবহার হচ্ছে, 16টি দেশের 19টি সেন্টারে এটা থার্ড ট্রায়াল হয়েছে। এটা খুব সহজ ডিগ্রিতে রাখা যায়। স্পুটনিকের একটা মানে খুবিয়া বলবো, মানে স্পেশালিটি হচ্ছে যে ফার্স্ট ডোজটা যখন পায় সেকেন্ড ডোজের বুস্টটা কিন্তু খুব শার্প রাইজ হয়, খুবই শার্প রাইজ। এবং এটার কারণে তারপরেও রাশিয়া ভ্যাকসিন ব্যবহার করেনি তার লোকদের, যে কারণে রাশিয়া রিসেন্টলি অনেক বেশি সাফার করেছে। বাট স্পুটনিক ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ভাইরাস ভেক্টর আপনি 20-তে রাখতে হয়, এই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। সিনোফার্ম আমাদের দেশে আছে। সিনোফার্মের কথায় আমি যেটা বলতে চাই যে সিনোফার্ম দেখেন আপনি যে সিনোফার্ম বেজিং এবং সিনোফার্ম উহান, আমাদের দেশে কিন্তু সিনোফার্ম বেজিং ব্যবহার হচ্ছে। সিনোফার্ম বেজিং আসলে পৃথিবীর 68টা দেশে ব্যবহৃত হচ্ছে এবং টু বি অনেস্ট এটা মানে এত সিম্পল যে দুটো ডোজ স্ট্যান্ডার্ড রেফ্রিজারেশন, প্রায় 80%-এর মতো প্রোটেকশন এবং 100% এটা ইয়ে দেয়, ডেথ প্রিভেনশন করে। লাস্ট যে ভ্যাকসিনের কথাটা আমি বলবো, ভ্যাকসিন তো প্রচুর আছে কিন্তু মানে সারা রাত ধরে বললেও ভ্যাকসিন শেষ হবে না। পৃথিবীর প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিনের নাম হচ্ছে জাইকভ-টি, এটা ভারত বের করেছে এবং ভারত সারা পৃথিবীকে একটা মানে নতুন কিছু ওয়ার্ল্ড ফার্স্ট ডিএনএ ভ্যাকসিন ফর হিউম্যান ইউজ, এবং অবশ্যই এরা মানে এই জাইডাস ক্যাডিলা যে কোম্পানি, ওরা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়ে গেছে মাত্র বোধহয় মেবি 10 days or 2 weeks বিফোর। যদিও এফিকাসি তার 66%, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এও মনে হয় খুব, এটা আমি আগে একবার দেখিয়েছি যে কিভাবে কাজ করে। আমরা বলেছি যে এই প্লাজমিডটা শরীরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সায়েন্টিস্টরা বলছে যে এটা চিপ হবে, স্টেবল এবং নিরাপদ, 2 থেকে 8 ডিগ্রিতে রাখা যাবে। সো এটা খুব একটা মানে সমস্যা হবে না এই ভ্যাকসিনটা নিয়ে। কিন্তু কেউ কেউ এর বিপক্ষে কথা বলেছেন যে ড্রব্যাক আছে। ড্রব্যাক হচ্ছে ডিএনএ ভ্যাকসিন ডেভেলপ মানুষের জন্য এর আগে যতবার করা হয়েছে ততবারই কিন্তু ফেল করেছে। কিন্তু এইবার যে এনরা মানে নিয়ে আসতে পারলো জাইডাস ক্যাডিলা, এটা যদিও এখনো আমাদের কাছে আসে নাই বা কোথাও ব্যবহার শুরু হয় নাই, ভারতে মেবি হয়তো প্রথম ব্যবহার শুরু হবে। আমাদেরকে অবজার্ভ করতে হবে, অপেক্ষা করতে হবে যে ডিএনএ ভ্যাকসিন, আই থিঙ্ক ইট উইল বি অলসো এ গুড ওয়ান ইফ দেয়ার ইজ নো আদার সাইড এফেক্ট। আমরা 2 থেকে 8 ডিগ্রিতে সহজে রাখা যায় কয়েকটা ভ্যাকসিনের নাম আপনাদের সামনে তুলে ধরছি মনে রাখার সুবিধার্থে। অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক, ক্যানসিনো, তিনোটাই চায়নার, তিনোটাই। নোভাভ্যাক্স, জনসন অ্যান্ড জনসন, আর স্যানোফি জিএসকেটা তো অলরেডি এখন ফেজ 2-তে সে বন্ধ হয়ে আছে, এটা কবে আসবে আমরা জানি না, কিন্তু অন্তত যেগুলো আমরা জানি তার ভিতরে এগুলো খুব সহজে 2 থেকে 8 ডিগ্রিতে রাখা যায়। একটা সারপ্রাইজ যে ন্যানোট্রাপ ডিজাইন করে একটা মানে ক্যাপচার ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা আছে, যেটা নেজাল স্প্রে বা ন্যানো পার্টিকেল ন্যানো মেডিসিন হিসেবে আসবে। এটা নাকের ভিতরে স্প্রের মাধ্যমে এটা হয়তো সম্ভব হবে। স্টিল ইট ইজ ইন ট্রায়াল, এবং এটা কবে আসবে আমরা জানি না, কিন্তু আমরা একটা অ্যাডভান্স বক্তব্য আপনাদেরকে শোনায় রাখলাম। আমরা অনেকেই প্রায় প্রশ্ন করি যে ভ্যাকসিন আগে যারা নিয়েছে তারা কি ভ্যাকসিন, যারা ইনফেক্টেড হয়েছে তারা নিতে পারবে?
অবভিয়াসলি পারবে। 4 থেকে 6 সপ্তাহ অ্যাকিউট ইলনেস পার হয়ে গেলেই তারা পারবে। এক লাইনে কথা শেষ। দ্বিতীয় কথা, প্রেগন্যান্সি ব্রেস্ট ফিডিং এর বিতর্ক ছিল, পরে দেখা গেছে নো, এই বিতর্ক নাই। One should not stop breastfeeding and one should not wait for pregnant mother. তাহলে সেফলি ইউ ক্যান গিভ ভ্যাকসিন টু, এটা কিন্তু রয়্যাল কলেজ অফ গাইনোকোলজি তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, মে মাসে, আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে। ডিউরেশন অফ প্রোটেকশন নিয়ে অনেকে বলে এটা কি 3 মাস না 6 মাস। অ্যাকচুয়ালি nobody knows clearly, but still 6 month কে ধরেই নেওয়া যায়, 6 মাস পর্যন্ত একটা লেভেল অ্যান্টিবডি টাইটার থাকে, হয়তো তারপরে কমতে থাকে, হয়তো তারপরে আমাদেরকে বুস্টার নিতে হবে। অবভিয়াসলি পৃথিবীর সব মানুষ অন্তত 2টা ডোজ পাওয়ার পর, 1 ডোজ ফাইজারের সবচাইতে মানে এফিকাসি ভালো। সিঙ্গেল ডোজে দেখা গেছে যে 52% প্রোটেকশন দেয়। তার মানে ফাইজারও যদি কেউ জীবনে একটাও নিয়ে থাকে, 2টা নেওয়ার চান্স না পায়, সেও প্রায় কাছাকাছি এই অন্যান্য ভ্যাকসিনের মতোই একটা প্রোটেকশন পাবে। দ্য পার্ল অফ কোভিড-19 ভ্যাকসিন, আপনারা এটা দেখেছেন, আমি এটা রিপিট করব না। ইউ শুড গেট এ কোভিড-19 ভ্যাকসিনেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এইটা আপনি কোন ব্র্যান্ড নিব এটার জন্য অপেক্ষা করবেন না। আপনার জন্য বেস্ট ভ্যাকসিন ওইটা যেটা আপনার হাতের কাছে আছে। সো ডু নট ওয়েট ফর সাম স্পেসিফিক ভ্যাকসিন। এটা কিন্তু WHO, CDC যাদেরকেই বলা হোক তারা কিন্তু বারবার বলেছে কোভিড ভ্যাকসিন আর নট ইন্টারচেঞ্জেবল। যেটা নিয়েছেন এটারই 2য় ডোজ নেওয়া উচিত। বুস্টারে গিয়ে যদি ফাইজার আসে, সেটা আমার মনে হয় সময় বলে দিবে। আমরা জানি যে অলমোস্ট সমস্ত ভ্যাকসিন গুলাই 100% ডেথকে প্রিভেন্ট করে। সো ভ্যাকসিন নেওয়া মানে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচবেন, কিন্তু ভ্যাকসিন নিলে আপনার কোভিড হবে না, এটা কিন্তু সঠিক নয়। ভ্যাকসিন নেওয়ার পরে হেলথ এটিকেট মানতে হবে, সেই কারণে ইউ শুড টেক ভ্যাকসিন, এবং এর কোনো বিকল্প নাই। অবশ্যই যাদের ডায়াবেটিস আছে অথবা যারা মেথোট্রেক্সেট পাচ্ছেন, ফর এক্সাম্পল ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ লাইক মেথোট্রেক্সেট, তারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ আগে মেথোট্রেক্সেটটা বন্ধ করবেন এবং 2 সপ্তাহ পরে শুরু করবেন। জাস্ট টেম্পোরারি আপনি এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগটাকে বন্ধ করে রাখবেন। দিস ইজ এ ইম্পর্টেন্ট মেসেজ ফর আওয়ার ক্লিনিশিয়ান। এবং যারা ওল্ডার পিপল, অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া, এবং মানে যদি ভালো হয় যে আমরা ইমিউনো কম্প্রোমাইজড পার্সনকে যদি কোভিশিল্ড ভ্যাকসিন দিতে পারলে তো পারলাম, এবং অন্যান্য যে সমস্ত ভ্যাকসিন আছে সেগুলোও এর প্রায়োরিটি পাবে। কেউ কেউ জিজ্ঞেস করেন যে why should we trust the COVID-19 ভ্যাকসিন, কেন বিশ্বাস করব? অ্যাকচুয়ালি বিশ্বাস তো আপনাকে করতে হবে যে 2টো ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি কমিটি সবসময় এটাকে অ্যাপ্রুভাল দিয়ে আসে। একটা আমি আগেই বলেছি, ভাইরাস অ্যান্ড রিলেটেড বায়োলজিক্যাল প্রোডাক্ট অ্যাডভাইজারি কমিটি, এটা FDA এর, আর একটা হচ্ছে CDC-র, এটা ACIP বলে, অ্যাডভাইজারি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস। সো খুবই মানে বিজ্ঞ মানুষরা এখানে বসে থাকেন। কিভাবে এত তাড়াতাড়ি 9 মাসের মধ্যে ভ্যাকসিন বের করা সম্ভব হলো, সেটা হচ্ছে সারা পৃথিবীর একটা গ্লোবাল এফোর্ট ছিল, এবং যারা লিডিং সায়েন্টিস্ট তারা একদম সমস্ত ফোকাস ভ্যাকসিনের উপরে দিয়েছেন। এটা একটা ইস্যু। আনলিমিটেড মানি এখানে ব্যয় করা হয়েছে, নলেজ, ম্যান পাওয়ার, টেকনোলজি, এবং যে কারণে, এবং সবচেয়ে বড় কথা যে ট্রায়াল পার্টিসিপেন্ট, অ্যাডাল্ট ভলান্টিয়ার যারা, তাদেরও কিন্তু কোনো কমতি হয়নি, যে কারণে 9 মাসের মধ্যে কিন্তু এই অসাধ্য সাধন করা গেছে। আমরা কতদিন প্রোটেক্টেড থাকবো, হয়তো আমাদের পরে ফ্লু শট নেওয়া লাগতে পারে, এটা আমরা এখন হয়তো ভাবছি না, কিন্তু পৃথিবীর মানুষ যদি অন্তত 2টো ভ্যাকসিন পেয়ে যায়, তাহলে নিশ্চয় 6-7 বিলিয়নের মতো অলরেডি ভ্যাকসিন দেওয়া হয়েছে। 50% পপুলেশন মানে আনইকুয়াল ভাবে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত মানুষ 2 ডোজ যদি পেয়ে যায়, 7 বিলিয়ন তো লোকই আছে সারা পৃথিবীতে, 14 বিলিয়ন যদি দেওয়া হয়, তাহলে মনে করবো যে হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ 2টো ডোজ পেয়েছে। তখন হয়তো
আমরা একটু সেফ থাকব এবং আমাদের গোল কি হবে। আপনারা এনাকে চেনেন, ভদ্র মহিলার নাম সারা গিলবার্ট। ইনি কিন্তু একজন ভ্যাকসিনোলজিস্ট অক্সফোর্ডের। ইনি গত 26 তারিখে একটা মেডিসিন রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের প্রোগ্রামে she talked about যে COVID-19 will just end up এবং এটা it will causing cold এবং এটাই আমাদেরও এক্সপেকটেশন, আমরাও তাই চাই। Mr. Chairman and the panelists and dear audience, maybe I was a little bit faster, but I think I have touched. In conclusion, I will say few words. যত ধরনের ভ্যাকসিন আছে সমস্ত ভ্যাকসিনই প্রমিজিং। সো সমস্ত ভ্যাকসিনই 100% ডেথ প্রিভেনশন করে, এই কথাটা আপনাদেরকে আমি সামারি ওয়ার্ডে বলতে চাই। দি বেস্ট ভ্যাকসিন রাইট নাও ফর ইউ ইজ ওয়ান দ্যাট ইউ আর অফার্ড। উইথ ইচ শট দ্যাট গোজ ইন সামওয়ানস আর্ম উই গেট ক্লোজার টু এন্ড অফ দিস প্যান্ডেমিক। আমি এখানে কতগুলো ওয়েবসাইটের নাম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এগুলাকে যেতে পারেন, দেখতে পারেন এবং এখানে দেখবেন সমস্ত তথ্য এই সমস্ত জায়গা থেকেই নেওয়া। এটাকে হয়তো কম্পাইল করেছি আমি, কিন্তু এই সমস্ত জায়গায় এভরিডে ইউ উইল গেট continuous information. Relentlessly they are working on this. With a fast moving pandemic, no one is safe unless everyone is safe. Mr. Chairman sir and panelists sir and the moderators, I think I should conclude over here, and with this I am concluding my topic on vaccine and update COVID-19. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অসাধারণ প্রেজেন্টেশন। আমার মনে হয় আজকে যারা শুনছেন তারা, আমার মনে হয় না আর কোনো ওয়েবসাইট বা কোনো সাইট দেখার দরকার আছে। আজকে পর্যন্ত যতটুকু নলেজ দরকার আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে আমার মনে হয় সবাই সেটা পেয়ে গিয়েছে। আমি আমাদের মাঝে আজকে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন প্রফেসর রিদওয়ানুর রহমান স্যার। আমি রিদওয়ানুর রহমান স্যারকে আজকের প্রেজেন্টেশনের উপরে কিছু বলার জন্য অনুরোধ জানাবো, আর তারপর আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে নিব। প্রফেসর রিদওয়ানুর রহমান স্যার। Thank you so much. It was very informative and I learned a lot out of this presentation. I would like to discuss, to highlight some of the points regarding vaccination for the learners. As has been said that human race could see the fastest development of a vaccine for COVID. How it could be done? It could neither be done by the scientist alone. It could neither be done by the politicians alone. It could be neither be done by people alone. So it was a combined effort to the scientists, to the industry, to the politicians. So politicians were the driving force behind early development of the vaccine. And among them, whatever bad he was, Donald Trump was instrumental in allocating $3 billion for development of the vaccine, is the initiation of the program. But he talked and worked many points against COVID. So this administrative support was essential, the financial support was essential, the industry support was essential. So this effort has led to development of, new vaccine. mRNA vaccine has never been used on human. This was the first occasion when mRNA as a concept has been implemented in vaccination against COVID. At a time
when people were finding no alternative, no exit plan from the COVID except vaccination. The only other way than vaccination is the herd immunity strategy, what Bangladesh is seeing now. So there is a progressive decline of cases in Bangladesh. Sorry. Can you hear me? So the progressive reduction in Bangladesh is because of development of a natural herd immunity, because more than 70% of the people has already been infected or vaccinated. So that is continuously putting a decline in the cases. But can this eliminate the virus? No, it cannot eliminate the virus, because there are foci of uninfected population remaining in the community who are susceptible to get infected. And through this mechanism, infection will continue unless we can vaccinate more than 80% of the population, maybe more than 90%. So we first came to know that a vaccine can interrupt transmission. We knew earlier measles, polio, etc., smallpox, that it can prevent transmission, interrupt transmission, and can give rise to elimination of the disease. But in COVID, we learned that even if it cannot prevent transmission altogether, a high rate of persistence of transmission in vaccinated population, it can reduce mortality, even if it cannot prevent transmission. So reduction of mortality has been differentiated from reduction of transmission with vaccination from the COVID learning. So the population which has been first chosen for giving the vaccine are the population who are at most risk of death, rather than who are at most risk of transmission. They are likely to get transmission rather than transmit them to others. So prevention of death is a strategy for vaccination that led to the development of priority groups for getting vaccination, like more than 55 with comorbidities, conditions with immunodeficiencies, etc. This came because it can reduce death even in these groups of population. And we see that in addition to the mRNA vaccine, the Oxford vaccine which came, it was developing vaccine for Ebola virus. And একটা ভ্যাকসিন ডেভেলপ করতে গেলে এটা 30-40,000 50,000 লোকের মধ্যে ট্রায়াল করতে হবে। ওই ট্রায়াল করতে গেলে একটা এপিডেমিক হতে হবে। এপিডেমিক না হলে ওটা দিয়ে ভ্যাকসিন ডেভেলপ করতে পারতেছে না, যদিও কিছু স্ট্র্যাটেজি আছে যেটা দিয়ে করা যায়। তাহলে এই জন্য এইসব জায়গাগুলোতে আমাদেরকে ভ্যাকসিন ডেভেলপমেন্টে এমন ভাবে ত্বরান্বিত করতে পেরেছে যে উই গট এ ভ্যাকসিন হুইচ ইজ ভেরি আর্লি। এটা আমাদের গত মনে করেন যে 100 বছরের যে এথিক্যাল কনসার্নের ঐতিহ্য, সেটা এখানে ভঙ্গ করতে বাধ্য হয়েছে। এখানে একসাথে অ্যানিমেল ট্রায়াল যখন ওরা অ্যাপ্রুভ পেয়ে গেছে, ফুল হয়ে গেছে, তখন একসাথে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ওরা অ্যাপ্রুভাল দিয়েছে। এর আগে এটা কখনো হয় না। এর আগে হয়েছে কি, ফার্স্ট ফেজ হওয়ার পরে ওটা পাবলিশ হবে, ওটা পিয়ার রিভিউড হবে, তারপর গিয়ে সেকেন্ড ফেজ হতে পারে। তারপর যারা ফার্স্ট ফেজ এভাবে কমপ্লিট করেছে ওদেরকে সেকেন্ড থার্ড ফেজ একসাথে অ্যাপ্রুভাল দিয়েছে। তাহলে এথিক্যাল কমিটি, এথিক্যাল কনসার্ন has taken a step to expedite the process. Otherwise কিন্তু এটা আসতে পারতো না। এছাড়া তারিক ভাই বলেছেন খুব সুন্দর করে যে মানুষ যদি পার্টিসিপেট না করতে এইভাবে গণভাবে 30-40,000 70,000 লোক একা আমেরিকায় প্রোভাইড করেছে যারা ট্রায়ালে পার্টিসিপেট করে, তাইলেও কিন্তু এই ট্রায়ালটা হতে পারতো না। আর একটা জিনিস আমরা দেখেছি যে এখানে একটা কম্পিটিশন বিটুইন ইন্ডাস্ট্রিজ, যে যেটা ভালো করছে সে প্রমাণ করতে চাচ্ছে যে আমারটা ভালো, সাথে প্রমাণ করতে চাচ্ছে যে ওটা খারাপ। যেমন অক্সফোর্ড ভ্যাকসিনটা একটু চিপার
এবং এটা এই জন্য এটার পিছনে কিন্তু অনেক মারা গেছে, অনেক প্যারালাইসিস হয়েছে, অনেক ধরনের ক্যাম্পেইন ছিল। এই ক্যাম্পেইনটা মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল ক্যাম্পেইন, যে ওরা চায় যে ফাইজারের কোভিড চায় যে ওরা পুরাটা মার্কেট ওরা দখল করে ফেলবে। এই জন্য ওদের যে প্রমাণ আছে প্রমাণগুলো একটু রোবাস্ট, এই প্রমাণের উপর ভিত্তি করে ওরা বিজনেস করেছে। বিজনেস মানে কি, এটা রাতারাতি এটা শেয়ার ভ্যালু মডার্নার 150% বেড়ে গেছে, যে এটা শুধুমাত্র ওরা দেখাতে পারে। তাহলে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ আছে বিহাইন্ড ভ্যাকসিনেশন, একটা পলিটিক্যাল ড্রাইভ ছিল বিহাইন্ড ভ্যাকসিনেশন। যে কোভিড ট্রাম্প মনে করতেছিল যদি আমার ইলেকশনের আগে যদি ভ্যাকসিনটা নিয়ে আসতে পারি আমি শিওর ইলেকশন পাস, এবং অন্যান্য অনেক দেশে এরকম জিনিসগুলো চিন্তায় ছিল। এই পলিটিক্যাল ড্রাইভ গুলো আমাদেরকে এটা আগায় নিতে হেল্প করছে। এটা এমন একটা তথ্য দিয়েছে যে ইনফেকশন উইথ নেচার, মানে ইমিউনিটি উইথ ন্যাচারাল ইনফেকশন, যেমন যেটা বাংলাদেশে হয়েছে, ইমিউনিটি উইথ ন্যাচারাল ইনফেকশন, এটার কারণে আমাদের দেশে কেসগুলো কমে যাচ্ছে। এই ইমিউনিটিটা ইজ শর্ট লাস্টিং। এই শর্ট লাস্টিং হওয়ার কারণে একজন লোকের ইনফেকশন আগে হয়েছে কিনা, সে ইমিউন কিনা, এটা টেস্ট করার দরকার নেই ভ্যাকসিন দেওয়ার আগে, বিকজ এভরিবডি ইজ এলিজিবল ফর ভ্যাকসিনেশন। এবং ভ্যাকসিনেশনের পরে যাদের মধ্যে ইনফেকশন হয়েছে বলতেছে এই ইনফেকশনটাই একটা বুস্টার ডোজ, কারণ ইট গেভ রাইজ টু সাচ বুস্টিং অফ দ্য ইমিউনিটি, যে এটা ওদেরকে অনেক বেশি ইমিউনিটি প্রোটেকশন দিচ্ছে। এই ইমিউনিটিটা, ভ্যাকসিন ইনডিউস ইমিউনিটিটা মেজার করা যায় না, অ্যান্টিবডি দিয়ে মেজার করলে এটা শুধু হবে না, বিকজ মোস্ট অফ দিস immunity is provided by the cell mediated immunity. Cell mediated immunity cannot be measured at present. তাহলে অ্যান্টিবডি ডিক্লাইন করলেও, অ্যান্টিবডি রেসপন্স আফটার ভ্যাকসিনেশন না হলেও দে উইল বি প্রোটেক্টেড ইন দ্য সেম ওয়ে। এই জন্য ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি দেখতে হবে ইমিউনিটি হয়েছে কিনা, এটা রিকমেন্ডেড নয়। শুধুমাত্র এই কারণে যে অ্যান্টিবডি থাকুক আর না থাকুক, ইউ উইল গেট দ্য সেম প্রোটেকশন অ্যাজ দ্য ট্রায়াল। বুস্টার দিতে হবে, because the memory T cell will be there. Ridwan, memory T Yeah, cell yeah, will be yeah. sensitized or yeah, we already been sensitized and will be there. yes. এরপরে বুস্টার দিতে হবে কিনা, এটা বুস্টার দিতে হবে কিনা এরকম কোনো এভিডেন্স নেই। এভিডেন্স না থাকার পরেও নর্থ আমেরিকা, ইউএস এবং কানাডা এবং ইউকে অলরেডি ওরা ডিসাইড করেছে যে ওরা দেখছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও কিছু লোক মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে ওরা মোর দেন 6 months আফটার ভ্যাকসিনেশন, যারা মারা যাচ্ছে ওরা মোর দেন 65 years অফ এজ, যারা মারা যাচ্ছে ওরা উইথ কোমরবিডিটিস। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এভিডেন্স দে রিকমেন্ড যে এই লোকগুলাকে আমরা আরেকটা দিয়ে দেখতে চাই যে ওদের মর্টালিটি কমে কিনা। তাহলে ডেসক্রিপটিভ স্টাডিতে দেখা গেছে যে যাদেরকে বুস্টার দিয়েছে ওদের মধ্যে কমে গেছে। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ কোয়ালিটি এভিডেন্স, কোয়ান্টিটি এভিডেন্স, দে হ্যাভ গন ফর ভ্যাকসিনেশন। তাহলে এরকম আমরা বলে যে প্রোগ্রাম উইল লিড দ্য সায়েন্স। সায়েন্স এখন আমাকে প্রমাণ দিতে পারছে না, কিন্তু আমি বুস্টার ডোজের ডিসিশন নিয়ে নিচ্ছি। সেই জিনিসটা বাংলাদেশেও করার দরকার আছে। যারা ফ্রন্ট লাইন আছে, স্পেশালি দি চিকিৎসক যারা আছে, ওদেরকে খুব জরুরি ভিত্তিতে ভ্যাকসিনেশন বুস্টার দেওয়ার জন্য ইন্ডিকেট করতে হবে, অ্যাজ ওয়েল এজ পিপল ওভার 65। এই যে একটা বুস্টার দিলাম বা দিলাম না, এটা কি শেষ হলো? তাহলে কারেন্ট এভিডেন্স সেজ যে যেভাবে ভেরিয়েন্টস অফ কনসার্ন গুলো এতদিন পর্যন্ত চলে এসছে এবং আসার পরে ডেল্টার পরে কিন্তু শুধু ডেল্টা প্লাস, যেটা তারিক ভাই দেখিয়েছেন, এরপরে কিন্তু অনেক বেশি হয় নাই। অনেক বেশি না হলেও যদি পপুলেশনকে আমরা 80% ভ্যাকসিনেট না করতে পারি, তাহলে দেয়ার উইল বি কন্টিনিউটি অফ ট্রান্সমিশন। তাহলে when there will be continuity of transmission, there is existence of a chance to develop a newer variants of concern. Then it is widely believed that variants of concern will come, and if it is proven that it will come like influenza virus, maybe an yearly vaccination may be recommended at some point of time. So this will come after more information. So in Bangladesh, what we did, what we should have done is that we should have vaccinated all the high risk population. But because we cannot do that, we have reached around 10% population with 2 doses of vaccine till now. So the population above 55 is around 15% in Bangladesh.
So we really couldn't cover even the first 15%. We could not progress with the targeted vaccination of the at-risk population. তাহলে যেহেতু ওদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা মাস ভ্যাকসিনেশনে চলে গেছি, যাতে নাম্বার দিয়ে একটা কাভারেজ দেখানো যায়, rather than covering the most at-risk population. এই জন্য না হলেও যেহেতু আমরা একবার অলরেডি ইমিউন হয়ে গেছি, আমাদের একটা হার্ড ইমিউনিটি স্ট্যাটাসের কাছাকাছি যাচ্ছি, তাহলে ওই ভ্যাকসিনেশন যদি আমি না করতে পারি, আমাদের দেশে এটা এন্ডেমিক হিসেবে থেকে যাবে। আমাদেরকে এই জন্য ফুল পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স গুলো মেনে চলতে হবে ইনডেফিনিটলি টিল উই ক্যান কভার মোর দেন 80% অফ দ্য পপুলেশন আন্ডার ভ্যাকসিনেশন। তাহলে আমরা এখান থেকে আরো জেনেছি যে এভিডেন্স গুলা, কোয়ালিটি এভিডেন্স ইজ হাউ ইম্পর্টেন্ট। তাহলে এক একটা রিকমেন্ডেশন আসার জন্য এক একটা কোয়ালিটি এভিডেন্স। তাহলে সাইনোভ্যাক এবং স্পুটনিক ওরা কিন্তু অনেকদিন পর্যন্ত WHO রিকমেন্ডেশন পায়নি, অ্যাপ্রুভাল পায়নি, FDA অ্যাপ্রুভাল তো এখনো পায়নি। তাহলে WHO অ্যাপ্রুভাল না পাওয়ার কারণ হচ্ছে এই ট্রায়াল গুলা, এটা যে সেফ ফর হিউম্যান কনজাম্পশন বলছে, এটার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি থেকে বলা হয় ICH GCP, গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস ইন ক্লিনিক্যাল রিসার্চ। তাহলে এই পদ্ধতি ফলোড হয় নাই বলে সাইনোভ্যাক এবং স্পুটনিক এখনো পারমিশন পুরোটা পায়নি এবং এটা পেতে ওদের সময় লেগেছে। তাহলে আমরা যেহেতু মডার্ন মেডিসিনকে ফলো করি, আমরা উই ফলো দ্যাট GCP will be followed everywhere and with GCP driven study results will only be accepted. GCP is a assurance, public assurance. People want to know. মনে করেন তারিক ভাই দেখিয়েছে 26% of the population are not accepting because ওই লোকগুলা ওভার কোয়ালিফাইড, ওরা ওভার আন্ডারস্ট্যান্ডিং আছে। ওরা মনে করে যে একটা ট্রায়াল দিয়ে একটা স্টাডি কখনো জাস্টিফাই হইতে পারে না, এটা মাল্টিপল স্টাডি হয়ে সিস্টেমেটিক রিভিউ হয়ে অথবা মেটা অ্যানালাইজ হয়ে যে ডাটা আসবে ওইটাই শুধু অ্যাকসেপ্ট। এবং এই পার্টিকুলার কারণেই অনেক লোক যারা ভ্যাকসিন নিচ্ছে না তাদের মধ্যে আছে, বিকজ ইট ডাজন্ট প্রুভ দি সেফটি। কিন্তু একটা ওয়াইড স্প্রেড ইউজ গেভ আস সাচ এনরমাস ইনফরমেশন দ্যাট দিস ভ্যাকসিন ইজ সেফ। আমরা ওই পদ্ধতিতেই এখনো আছি। ফরচুনেটলি আর আনফরচুনেটলি, আমি যেটা অনেকে হয়তো জানে না, আমি ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের মেম্বার। ওখানে 17 জন মেম্বারের মধ্যে আমি একজন, হু রিকমেন্ডস অল ভ্যাকসিনস ফর বাংলাদেশ। তো এই কয়েকটা জিনিস আমি হাইলাইট করলাম তারিক ভাইয়ের অনিন্দ সুন্দর একটা বক্তব্যের মাঝখানে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। যেহেতু আমাদের আজকের স্পিকার আরেকটা সেশনে চেয়ারপারসন হিসেবে জয়েন করবেন, আমি জাস্ট কয়েকটা কোশ্চেন একটু নিয়ে নিই স্যার। আপনার 10টা মিনিট আমি স্যার একটু নিই। স্যার একজন একটা কোশ্চেন করেছে, স্যার ব্লাড ব্যাংক রিফিউজিং টু উইথড্র ব্লাড ফ্রম এ ডোনার বিকজ অফ 28 days haven't passed after vaccination of a donor. Is it right? এটা কি মানে অন্য কাউকে ট্রান্সফিউজ করার জন্য? হ্যাঁ, মানে আমি এখন ভ্যাকসিন দিচ্ছি, আমি 28 দিনের মধ্যে আমি ব্লাড দিতে পারবো কিনা, বা এটা এরকম ব্যাপারে কি কোনো কিছু আছে স্যার? নো নো নো, দেয়ার ইজ নো সাচ ইস্যু। যদি কাউকে ব্লাড দেওয়া হয় 28 days পরে, তো তার অলমোস্ট আমরা ধরেই নেই যে তার মোটামুটি ভালো অ্যান্টিবডি হয়ে গেছে, এবং তার ওখান থেকে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিতে ভয় পাচ্ছে, সে ভাবছে যে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাহলে ওর শরীরের ভিতর বোধহয় কোভিড ভ্যাকসিন ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, এই কনসেপ্টটা থেকেই তো এটা আসছে। সো দিস ইজ রং। ওয়ান ক্যান ডোনেট। স্যার নেক্সট আরেকটা কোশ্চেন, আমি বেশ কিছু কেস পেয়েছি যে স্যার ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার বা মানে কতদিন পরে পর্যন্ত সেকেন্ড ভ্যাকসিন দেওয়া যেতে পারে, যদিও বলে 1 মাস পরে দিতে, কিন্তু কেউ যদি কোনো কারণে 1 মাস পরে না দিতে পারে, সেইটা কতদিনের মধ্যে দিতে পারবে? 2 মাস, 3 মাস, এরকম কি স্যার কোনো গাইডলাইন আছে? অ্যাকচুয়ালি ওই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাকে নিয়ে এই ঘটনাটা ঘটেছিল। ওরা যে কোনো মানে টেকনিক্যাল কারণেই হোক, দে কুড নট প্রোভাইড দি সেকেন্ড ডোজ আফটার 4 weeks। তারপরে তারা বললো যে না, এটা 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে নিতে পারলে এর এফিকাসি ফর দি সেকেন্ড ডোজে যে একটা বুস্টিং হয় মানে ইয়ের অ্যান্টিবডির। তো বাংলাদেশে কিন্তু এটা একটা অটো ঘটনা ঘটে গিয়েছিল।
কোভিশিল্ড যেটা, সেটা তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, কিন্তু দেখা গেল যে ভারত আক্রান্ত হওয়ার পরে আমরা পেলাম না, কিন্তু আমাদের দেশের মানুষরা সেকেন্ড ডোজ পেয়েছে প্রায় 3.5-4 মাস পরে। এখন একটু আগে প্রফেসর রেদওয়ান যে কথাটি বললেন যে এখানে যেহেতু এটা সেল মেডিয়েটেড ইমিউনিটি হয়, কিছু মানুষ পাগলের মতো অ্যান্টিবডি দেখো কি অবস্থা আছে, আমরা বোধহয় নিয়ে কোনো লাভ হলো না। অ্যাকচুয়ালি সেকেন্ড ডোজ বেশি দেরিতে নিলে হয়তো তার এফিকাসি বা মানে হাইট অফ অ্যান্টিবডি যতটুকু ওঠার কথা অথবা তার প্রোটেক্টিভ ইমিউনিটি যতটুকু হওয়ার কথা তা হয়তো কিছুটা কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু সব জলে গেল এই টাইপের কোনো ইস্যু এখানে নাই। তাহলে স্যার এটা 2 মাস 3 মাস পার হয়ে গেল নিতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্যার নেক্সট আরেকটা স্যার কোয়েরি, অনেকের কোয়েরি, স্যার ইন্ডিয়া তো ভ্যাকসিনে মোটামুটি বিপ্লব করে ফেলেছে, মানে ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন তাদের আছে, তো আমাদের দেশের যে স্যার বঙ্গ ভ্যাক্সের ব্যাপারে কি স্যার আপনার কাছে কোনো আপডেট আছে? বঙ্গ ভ্যাক্সের ব্যাপারে আমার কাছে কোনো আপডেট যেটা, সেটা আমার সবই শোনা, এবং যেহেতু এটা ইয়ের বিএমআরসি তে তারা জমা দেওয়ার পরে এনআরসি প্রথমে রিফিউজ করে দিয়েছিল, এগুলো জাস্ট আমি ওই এনআরসির মেম্বারদের কাছ থেকে যেটুকু জেনেছি। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় তদবির করে আবার বলেছে তাদেরকে কয়েক হাজার পেজের কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল, বাট দে কুড নট ডু ইট প্রপারলি। ওরা প্রিক্লিনিক্যাল যেটাকে বলে এনিম্যাল, সেই এনিম্যালের যে জায়গা, সেই জায়গাটাই ওরা আটকে আছে। তাহলে আমি যে একটা ইয়ে দেখিয়েছিলাম যে প্রিক্লিনিক্যাল, দেন ফেজ 1 ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল ফেজ 2, ক্লিনিক্যাল ফেজ 3, তাহলে মানে কি ওরা এখন ক্লাস 1-এও পড়ে না, ওরা নার্সারিতে পড়ে। সো এই জন্য এটা নিয়ে কথা বলার কোনো মানে নেই। দিল্লি অনেক দূর। দিল্লি অনেক দূর। নেক্সট একটা ভালো কোশ্চেন স্যার, স্যার ক্যান উই ইউজ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন and pneumococcal vaccine side by side COVID-19 vaccine to get better and rapid effect to fight against this pandemic? এরকম কোনো পাবলিকেশন নাই, কিন্তু আমি আমার নিজের কথাই বলি। আমি ফেব্রুয়ারিতে নিয়েছি কোভিশিল্ড, ফেব্রুয়ারি আর মার্চ, মানে 2 মাসে 2টা। আমি সেপ্টেম্বর মাসের শেষে নিলাম হচ্ছে, আমি প্রতি বছর সেপ্টেম্বরেই নেই, যখন থেকে বয়স 65 পার হয়েছে, লাস্ট 3 ইয়ার্স 62-3 দিকে বোধহয় নিয়েছিলাম, মাঝখানে আবার 2 বছর নেইনি, এখন রেগুলার নেই। সো নিলে কোনো মানে কন্ট্রাইন্ডিকেশন নাই, কিন্তু এইটা কাউকে বুস্ট করবে কিনা, মানে এই কোভিড কে বুস্ট করবে কিনা, এটা তো মানে বলা যায়ও না এবং বলা উচিত না, কারণ দুটো ভাইরাসের চরিত্র সম্পূর্ণ 2 রকম। এখানে আলাদা কোনো এর বাড়তি ইমিউনিটি দিবে, এটা আমার মনে হয় সায়েন্টিফিক্যালি বলা উচিত হবে না। থ্যাংক ইউ স্যার। যদিও আপনি এবং প্রফেসর রিদওয়ান স্যার যদিও মোটামুটি একটা আনসার দিয়ে দিয়েছেন, তাও স্যার যেহেতু ডেফিনেট কোশ্চেন আছে, স্যার শুড উই চেক অ্যান্টিবডি টাইটার আফটার ফুল ভ্যাকসিনেশন, স্যার করলেও কতদিন পরে? সেকেন্ড ডোজের পরে কেউ কেউ করেছেন, মানে খুব মিশ্র টাইপের আমার অভিজ্ঞতা আছে। আমি মিশ্র অভিজ্ঞতা কেন বলছি, আমাদেরই বন্ধু বান্ধব, আই এম নট মেনশনিং নেম, কেউ বলছে যে আমি কি বলে যেন বিসিএসআইআর সায়েন্স ল্যাবরেটরিতে করলাম, আমার তো অ্যান্টিবডি 0 দেখাচ্ছে। আবার কেউ বললেন যে আমি একটা করেছি অ্যান্টিবডি, এটা ওই বার্ন ইউনিটে ওরা করে, ওখানে করেছি, ওখানে আমার খুব ভালো অ্যান্টিবডি আছে। এখন এইগুলা কিট সম্পর্কে গভর্নমেন্ট আমার বারবার কিন্তু বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার মানে চাপ দিচ্ছিল যে অ্যান্টিবডি কেন ছাড়া হচ্ছে না, অ্যান্টিবডি ইজ অনলি ফর সেরো সার্ভিলেন্স, যে কারণে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি কখনোই অ্যান্টিবডির ব্যাপারে রিকমেন্ডেশন দেয়নি যে নো, অ্যান্টিবডি সেরো সার্ভিলেন্সের জন্য থাকুক। কেননা যখনই বলা হবে অ্যান্টিবডি ছেড়ে দেওয়া হলো বাজারে, তখন ভ্যাকসিন নিয়েই মানুষ হাজার হাজার টাকা খরচ করবে এবং ব্যবসায়ীরা এটা দিয়ে ব্যবসা করবে। মানে এই অ্যান্টিবডি দেখে রিয়েল সেল মেডিয়েটেড ইমিউনিটি, মেমোরি টি সেলের অ্যাক্টিভিটি ইন দ্য বডি এবং পার্সেন্ট টু পার্সেন্ট ভেরিয়েশন, প্রত্যেকটা পার্সনের যে ইডিওসিনক্রাসি থাকে, যা এক একটা মানুষের ইমিউন সিস্টেম যে রেসপন্স কি, তা কখনো অ্যান্টিবডি দিয়ে বোঝা যাবে না। সো ইট ইজ বেটার নট,
আর যদি কেউ নেহাত আগ্রহ নিয়ে করতে চায় তাহলে সেকেন্ড ডোজের 4 সপ্তাহ পরে যেন করে, তাহলে সে বুঝতে পারবে। থ্যাংক ইউ। স্যার আর 2-3টা কোশ্চেন করি স্যার, আপনার একটা প্রোগ্রাম আছে, মানে যদিও এই কোশ্চেনটা একটু ফানি টাইপ, বাট দুজন করে ফেলেছেন স্যার। মানে একজন কোশ্চেন করেছে যে ভ্যাকসিন যেদিন নিলাম ওই দিনেই তাকে ডগ বাইট করলো, আরেকজন করেছে 5 দিন পরে তাকে ডগ বাইট করলো। তো এই ক্ষেত্রে কি সে র্যাবিস ভ্যাকসিন অ্যাজ ইউজুয়ালি নিবে, বা এই ক্ষেত্রে কি কোনো ইনস্ট্রাকশন আছে, বা ওই আবার নেক্সট ডোজটা কতদিন পরে নিবে? না না না, নেক্সট কোভিড নেক্সট ডোজের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বলি র্যাবিস ইজ এ ডিফারেন্ট টাইপ 1। তো র্যাবিস ভ্যাকসিনের সাথে প্রথম প্রশ্ন হবে যে দুইজন বান্দাকে ডগে কামড়িয়েছে, এটা যদি স্ট্রিট ডগ হয় আর সে যদি ডগটাকে চিনতে না পারে, কামড় দিয়েছে এবং সত্যি সত্যি তার হি ইজ অ্যাংশাস যে আমি এটা আমার ভ্যাকসিন নেওয়া উচিত, কারণ আমি তো কুকুরটাকে আমি 11 দিন বেঁধেও রাখতে পারি নাই, এবং আমি কুকুরটা আমার বাড়ির কোনো পেট ডগও না, তাহলে তাকে অবশ্যই মানে আমরা যে প্রিভেন্টিভ যে শিডিউল আছে সেটা আমি নিয়ে নেব, এবং দেয়ার ইজ নো কনফ্লিক্ট বিটুইন দিস টু, দেয়ার ইজ নো কনফ্লিক্ট। আর যদি এমন হয় বাড়ির কুকুর কামড়িয়েছে বা স্ক্র্যাচ করেছে কিন্তু তাকে খাওয়া পড়া দিয়া কুকুরটা 11 দিন মরে নাই, কুকুরটা বেঁচে আছে, তাহলে ডেফিনেটলি তার কোনো ভ্যাকসিন নেওয়ারই প্রয়োজন নাই। বরং যদি স্ক্র্যাচ থেকে তাহলে ওই জায়গাটা বরং একটু ডিসইনফেক্টেন্ট দিয়ে পরিষ্কার করা, টিটানাস টক্সয়েড নিয়ে নেওয়া। স্যার আপনার কাছে লাস্ট কোশ্চেন, যদিও এটার আনসার আপনি খুব ক্লিয়ারলি দিয়েছেন, তাও আমি একটু করতে যাচ্ছি স্যার। আফটার সেকেন্ড ডোজ অফ কোভিড ভ্যাকসিন it can protect maximum up to 6 months. So after 6 months, immunity becomes zero against COVID-19. Is it true? নো নো, এটা তো এখনো অ্যাজাম্পশনের উপরেই আছে যে 6 মাসের মধ্যে মানুষ 6 মাসের আগেও অনেকে সেকেন্ড টাইম ইনফেক্টেড হচ্ছে, এবং 6 মাস এখনো একটা আরবিট্রারি ধরে নেওয়া হয়েছে, যেটা প্রফেসর রেদওয়ান কিন্তু মানে বলেছেন যে 6 মাস আরবিট্রারি, এবং দেখা গেছে যে যদি 6 মাস পরে বুস্টারটা দেওয়া হয় তাহলে ওই লোকগুলা যারা এক্সপোজ টু কোভিড পেশেন্ট অর্থাৎ ফ্রন্টলাইনার, যারা এক্সপোজ টু সাম সর্টস অফ যাদের ইমিউন প্রোটেকশন কম অর্থাৎ কোমরবিড কন্ডিশন, বা তাদের 65 এর উপরে এজ, এই ধরনের মানুষগুলাকে ধরে নেওয়া হয় যে 6 মাস। 9 মাস পরে নিলে যে নেওয়া যাবে না তা তো না। আবার এমনও হতে পারে the world will teach us in future that this, as Sarah Gilbert was talking about, that it will be a common cold, and আমাদের হয়তো এমন হবে যে খোলা বাজারে এই কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে, তখন এই $25 দাম থাকবে না। যখন হোল ওয়ার্ল্ড স্যাচুরেটেড হয়ে যাবে, বাণিজ্য যা করার বাণিজ্য করে নিবে, তখন দেখা যাবে ফাইজার কোনো কোম্পানি নিয়ে আসছে, যেমন এখন অন্যান্য কোম্পানিরা ভ্যাকসিন নিয়ে আসে, ওই $5 $3 এইগুলা কিনতে পাওয়া যাবে। উই আর ওয়েটিং ফর দোজ ডেজ, কিন্তু এরকম কোনো ব্যাপার এখন নয়। হ্যাঁ, রিস্কি পিপলদের বুস্টার দিতে পারলে ডেফিনেটলি তাদেরকে সেভ করা যায়, এটা একটা কমন ইস্যু, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। স্যার আমি আমার পার্সোনাল একটা লাস্ট কোশ্চেন করি স্যার। আমরা তো স্যার ওই ইন্ডিয়ান ভ্যাকসিনটা নিলাম স্যার, অক্সফোর্ডের যেটা। এখন আমারও আসলে খুব শখ হচ্ছিল যে ফাইজার বা মডার্না যদি আমি স্যার বুস্টার হিসেবে নেই, আবার দুইটা রেজিমের ভ্যাকসিন কি স্যার ইউজ করার ব্যাপারে কোনো বাধা আছে? আমি নিলে কি স্যার কোন রকম ক্ষতি হবে? আমার একটা স্লাইডে ছিল, তাহলে তুমি বোধহয় খেয়াল করো নাই। খেয়াল করছি স্যার। একদম অক্সফোর্ড যাদের দুটা নেওয়া আছে তাদের একটা মডার্না, ইউকেতেই তো দিচ্ছে, দুইটা অক্সফোর্ড নেওয়া আছে তাদের এখন ফাইজার দিচ্ছে, মানে এমআরএনএ ভ্যাকসিন তো সেফ, যে কারণে বলছে যে বুস্টার নিলে এটা দিয়েই নিতে হবে। সো ইউ ক্যান হ্যাভ, ইফ ইউ ক্যান হ্যাভ দি চান্স, ইউ ক্যান হ্যাভ, ইউ ক্যান টেক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি জানি স্যার আপনার ধন্যবাদ। না আমি চেয়ারম্যান স্যারের বক্তব্য শুনে আমি ঢুকবো না স্যার, আমি একটা প্রোগ্রামে ঢুকতে হবে। জি স্যার, জি স্যার। আমি আজকের সেশনের আমরা অলমোস্ট শেষের দিকে, কিন্তু স্যার আমরা লাস্ট আরেকটা কোশ্চেন তো হলো স্যার, আপনাকে আমি করেই যাই স্যার, ভ্যাকসিন পাসপোর্ট সম্বন্ধে কি স্যার আপনি লাস্ট কিছু বলবেন? এইটা তো ওই আবার সেই বিশ্ব পলিটিক্সের মতো, ভ্যাকসিন পাসপোর্ট বাংলাদেশি শ্রমিকদের জন্য ইউএই বলল
6 ঘন্টা আগে প্লেনে ওঠার আগে ভ্যাকসিন পাসপোর্ট। ইট ইজ সো শেমফুল। এটা আমেরিকানদের জন্য বলতে পারছে, এটা অন্য কোন দেশের জন্য বলতে পারছে? যখনই ভারতীয়দেরকে বললো যে ইউকে তে ঢুকতে গেলে তোমাকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যেই ইন্ডিয়া থ্রেট করলো যে ইন্ডিয়ানরা ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে আসবে তাদেরকেও 14 দিন থাকতে হবে, 3 দিনের মধ্যে প্রবলেম সলভ। বললো কি না ভাই, ইটস ওকে, কোনো দরকার নেই, এটা ঠিক আছে। ভ্যাকসিন পাসপোর্ট কিছুই নয়। আমাদের যে দুটো ভ্যাকসিন নেওয়ার পরে আমরা যে প্রিন্ট আউটটা নিয়েছি সেটা ল্যামিনেট করে দয়া করে রাখবেন। এই যে আমাদের অনেক বন্ধু বান্ধব দেশের বাইরে গেছে বা যাবে সামনে, এটা এয়ারপোর্টে, যেমন ঢাকা এয়ারপোর্টে লাগবে, তেমন যে এয়ারপোর্টে আপনি ল্যান্ড করবেন সেই এয়ারপোর্টেও লাগবে। ওখানে পরিষ্কার লেখা থাকবে কয়টা ভ্যাকসিন নিয়েছেন, কোন ব্র্যান্ডের ভ্যাকসিন নিয়েছেন, এবং তার মানে এখন কেউ মেয়াদ জিজ্ঞেস করবে না হয়তো, কিন্তু এক সময় আসবে তখন মেয়াদ জিজ্ঞেস করতেও পারে। বাট ভ্যাকসিন পাসপোর্ট এটা কোনো মানে এখন ইউনিফাইড এমন কোনো জিনিস নয় যে হ্যাঁ ভ্যাকসিন না দেওয়া থাকলে কোনো দেশের মানুষ নিতে চাচ্ছে না এখন। সো আমাদের ভ্যাকসিন নিতে হবে, এটাই মূল কথা। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ এন ওয়ান্ডারফুল সেশন। আশা করি আমাদের কমেন্ট সেকশন এবং আমাদের পার্টিসিপেন্টদের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের প্যানেলিস্ট প্রফেসর রিদওয়ানুর রহমান স্যারের অসাধারণ প্যানেল ডিসকাশনের জন্য। প্রফেসর রিদওয়ানুর রহমান স্যার, আপনি যদি কোনো ফাইনাল কমেন্ট করতে চান আপনাকে আমরা চাইলে করতে পারেন, দেন আমাদের আজকে চেয়ারপারসন কনক্লুড করে দিবে। আমি 1 ঘন্টা 2 ঘন্টা থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কি আর কিছু বলবেন? একটা জিনিস বলতে চাই, হ্যালো। there is no contraindication to the vaccine. There is no contraindication to the vaccine except who had hypersensitivity with hospitalization. ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরা আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে আমরা যথারীতিতে ছিলাম বিডি ফিজিশিয়ানস, এবং আমাদের আজকের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আমাদের সাথে ছিলেন ভেনেটা লিমিটেড এবং তাদের রক্সোলাইট, যেটা তাদের রিভারক্স7 আমাদের ব্র্যান্ড পার্টনার ছিল। আমি আজকের সেশনটি কনক্লুড করার জন্য আমাদের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যারকে আহ্বান জানাচ্ছি। Thank you, Dr. Ehsan. First of all, I congratulate our learned and more senior faculty, Professor Kazi Tariqul Islam, for his excellent deliberation. Actually, there are many questions regarding the vaccines and whether we should take the separate vaccine, whether we should take the booster, whether any side effects, whether we can take another type of vaccine for other viral diseases. Everything have been cleared, and we have learned many things from this deliberation. And though there is very busy schedule to our learned speaker, in spite of that, he has given much time and to this presentation, and I hope all the participants were very much delighted and very much get their updates regarding the many queries. So I finally again thank Professor Kazi Tariqul Islam for his very excellent preparation. Hoping we will meet in near future with another topics. And thank you very much for giving us so much time regarding this issue. Thank you very much. অনেক লাইভ